হ্যালো এভরিওয়ান। হ্যালো সবাইকে। হ্যালো আরসি, হ্যালো অরণি। হ্যাঁ, আমরা আমরা আপনাকে পেয়ে আমরা অনেক ভালো আছি। অ্যান্ড মানে আমার ১ম প্রথম ইয়ে হচ্ছিল যে আপা কি আসবে, আপা কি আসবে না? আমি কি আপাকে বলবো যে আপা আসবে কিনা? পরে তো হচ্ছে যে ভয় ভীতি দূর করে আমি হচ্ছে যে পরে টেক্সট দিলাম শেষমেশ যে আপা আপনাকে আমি চাই। একদমই না। আমি গল্প করতে আড্ডাবাজি দিতে ভীষণ পছন্দ করি। সুতরাং নিশ্চিন্তে যখন প্রয়োজন হবে আড্ডা দেওয়ার জন্য হ্যাঁ, মানে একদম ডেকে নিবে। অবশ্যই। হ্যাঁ, সেজন্যই যে নিয়ে আসছি আজকে। আর আমি জানতে চাই যে আপনার মন চিরসবুজ কিভাবে রাখেন? মন চিরসবুজ চির না? চিরযৌবনা। চিরযৌবনা এবং চিরসবুজ দুটাই। আমার মনে হয় কি মার্সি হ্যাঁ, পজিটিভিটি। আচ্ছা। আমি ভীষণ রকম পজিটিভ একটা মানুষ। মানে ভীষণ পছন্দ করি। নিজে যেটা পছন্দ করি এবং সেটা স্প্রেড করতে পছন্দ করি। এবং এটাতে আমার মনে হয় যে যখন মানুষ একটু ভাবে যে হ্যাঁ, গুড ফিল হচ্ছে, তখন সেটা আমার ভেতরে স্প্রেড করে। আমার মনে হয় যে ইতিবাচকতা, বেঁচে থাকার জন্য ইতিবাচকতা খুব জরুরি এবং এটা ভালো রাখে। হ্যাঁ, সতেজ রাখে। হ্যাঁ, আপনাকে দেখলে আমার মনে হয় যে ওই যে একটা কথা আছে না যে এইজ জাস্ট এ নাম্বার, ইট ডাজন্ট ম্যাটার। যে ওই ফিলটা আসে যে আপনি তার প্রমাণ। আচ্ছা, শুনে খুবই খুশি হলাম। মার্সি, আমার কি কণ্ঠ শোনা যাচ্ছে? যদি হ্যাঁ, শোনা না যায় তাহলে আমি মাইক্রোফোন ইউজ করতে পারি। আমরা খুব ভালো মতো শুনতেছি আপনাকে। আপনি চমৎকার কথা বলেন। একটু পাসপোর্ট শোনা গেলে আমি আর মাইক দিচ্ছি না। না মাইক লাগবে না আপু, একদম শোনা যাচ্ছে। ঠিক আছে, লাউড অ্যান্ড ক্লিয়ার। ঠিক আছে। আচ্ছা, আপা আপনার হচ্ছে রিসেন্টলি আপনি কি করছেন বা আপনার পরিচয় কিন্তু আমরা কাউকে দিইনি এখনো যে আপনি কি করেন বা কি নিয়ে ব্যস্ত থাকেন? আপনি যদি একটু আপনার মুখে বলেন। আমি ছোট্ট একটা আম সংগঠন পরিচালনা করি। সেটার নাম হার ই-ট্রেড। হার ই-ট্রেড মূলত আম সারা দেশব্যাপী যে নারীরা কাজ করে ক্ষুদ্র হ্যাঁ। উদ্যোগ নিয়ে, হ্যাঁ, একদম মাইক্রো, কটেজ, স্মল, মিডিয়াম এই ধরনের যারা বিজনেস করে সেই নারীদের প্ল্যাটফর্ম হার ই-ট্রেড। তো আমরা কি করি, নারীরা তো বিজনেসই করে, কিন্তু আমরা নেটওয়ার্কিং সার্ভিসটা প্রোভাইড করি। যেমন একসাথে অনেকগুলো পজিটিভ কিংবা খুবই কি বলে এটাকে রিচ একটা ক্রাউড একসাথে পেয়ে যায়, যেখানে তারা তাদের পণ্যের প্রমোশন করতে পারে। তারা নিজেদের পরিচিতি প্রতিদিন নিজেদের পণ্য নতুন নতুন আপডেট কি কি আসছে সেগুলো উপস্থাপন করতে পারে। সব মিলিয়ে সুন্দর একটা গোছানো একটা প্ল্যাটফর্ম, সেটা আমি পরিচালনা করি। এবং ওইখানে যে শুধু পণ্যই আমরা প্রদর্শন করি তা না। হুম। আমি এই যে শুরুতেই বললাম যে খুবই পজিটিভ মাইন্ডেড মানুষ আমি। সুতরাং আমার খুব ভেতর থেকে যে ব্যাপারটা কাজ করে সেটা হচ্ছে আম পরোক্ষভাবে কিছু কাজ হ্যাঁ। করা। যেটা মূলত ওই যে হয় না যে আস্তে, আস্তে ভেতরে আ তোমার ভেতরে পজিটিভিটিটাকে গ্রো করানো। তুমি হয়তো একরকম আছো। কিন্তু আমি প্রতিদিন কিছু, কিছু কাজ করি। প্রতিদিন কিছু কনটেন্ট সেখানে শেয়ার করি, যেগুলো মূলত দর্শন কিংবা লাইফস্টাইল ভিত্তিক। আমার মনে হয় যে এগুলো করা দরকার। সেই প্রেক্ষিত থেকেই আমি করি। একদমই লাভজনক কোনো খাত না এবং আমি মনে করি না জীবনে সবকিছুতে লাভ থাকতে হবে। আর এই লাভটার চিন্তা আমি কখনো করি না। সুতরাং বিজনেস প্ল্যাটফর্ম হলেও আমি আমার থটটাকে সেখানে সবসময় চাই এবং এটা খুবই পরোক্ষভাবে। প্রত্যক্ষভাবে তুমি পুশ করতে পারবে না কিন্তু। তো এই ছোট, ছোট কাজগুলো করতে আমি খুবই ভালোবাসি এবং করি। আর এছাড়া যেহেতু বিজনেস প্ল্যাটফর্মের আওতায় যা করা সম্ভব, যেমন দক্ষতা উন্নয়নমূলক যে প্রশিক্ষণগুলো আমরা সেগুলো দেই এবং এটার জন্য আগে জনমত যাচাই করি। কোন প্রশিক্ষণগুলো তাদের মূলত দরকার সেইগুলো আমরা দেওয়ার চেষ্টা করি।
দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণের পাশাপাশি বিজনেসে খুবই জরুরি যে জিনিসগুলো, যেমন ট্যাক্স ভীষণ রকম জরুরি, তারপরে এটা ট্রেড লাইসেন্স, যেগুলো নারীরা আসলে করে না, সেই জিনিসগুলো নিয়ে আমরা বারবার করে নক করতে থাকি। কারণ কি, একটা সময় তারা এটা নিয়ে ভুক্তভোগী হবে, ভীষণ রকম ভাবে ভুক্তভোগী হবে। দেখা যায় মার্সি, একটা নারীর আমাদের বিজনেস করছে, প্রায় 5 বছর হয়ে গেছে বিজনেস করছে, তার ট্রেড লাইসেন্স নাই। যখন 5 বছর হয়ে গেছে না, 5 বছর হয়ে যাওয়ার পর তার বিজনেসটার গ্রোথ লেভেলে গেছে। তার মানে তখন সে ভাবছে যে আমি এখন আরেকটু যদি ইনভেস্ট করতে পারি, এটা দুর্দান্ত একটা বিষয় এবং আমি স্প্রেড করতে পারি মার্কেটে। তখন সে ভাবছে আমি একটু ব্যাংকে যাই, এবং ব্যাংকে যাওয়ার পর তার ডকুমেন্টেশন শো করতে বলে, তখন আর সে কিছু করে না। তার তো ট্রেড লাইসেন্সই নাই, তার ব্যাংক ট্রানজেকশন নাই, কিচ্ছু নাই। তো এই যে ছোট ছোট জিনিসগুলো আমরা ভাবছি কি এই ট্রেড লাইসেন্স করবো, আমার লস হবে বছরে বছরে এই টাকা, ব্যাংকে এটা করবে, ব্যাংকে চার্জ কাটবে। কিন্তু আমি যে গ্রো করছি, আমার গ্রো করার সাথে সাথে যে আমাকেও আমার বিজনেসটাকেও প্রোফাইলিং করতে হবে একদম, ধরো আইনগতভাবে, সেটা আমরা করি না, আমাদের নারীরা এই কাজটা করে না। আমি নিজেও করি নাই, আমি করব করে আমি দেশই ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, তো এই যে এটাই কিন্তু বেশিরভাগ। তো ওই সচেতনতাগুলো আমরা একটু গ্রো করার চেষ্টা করি। কারণ কি, আমি তো বুঝছি না যে আমার কখন প্রয়োজন হবে। যখন প্রয়োজন হবে তখন আমার আর স্কোপ থাকবে না। সুতরাং স্কোপ গুলো আগে মানে ফিল্ডটাকে তৈরি করতে হবে। ফিল্ডটাকে তৈরি করে তারপর ফিল্ডে নামা উচিত। এই জিনিসগুলো আমরা আমাদের প্ল্যাটফর্ম থেকে করার চেষ্টা করি। এছাড়া কি করি, আমার মানে মার্সিও আমাদের একটা এক্সিবিশনে অংশগ্রহণ করেছে, একটা না দুটো? হ্যাঁ, 2টাতে। অলরেডি তুমিও দুইটাতে। ছিলে মনে হয় নাকি না? হ্যাঁ, আমি তো ছিলাম। ওইটাতে কি আমি ছিলাম? আমি কি আপনার এক্সিবিশনটাই করছিলাম? মাইডাসে যেটা করলাম। হ্যাঁ, মাইডাস আমরা করছিলাম। ওটাতে আমাদের জয়েন্ট স্টল ছিল। তো এই এক্সিবিশন গুলো করি। এক্সিবিশন করার উদ্দেশ্য হচ্ছে আমরা তো আসলে ই-কমার্স ভিত্তিক বিজনেস গুলোকে প্রমোট করি আমাদের প্ল্যাটফর্মে। তো ই-কমার্সের বাইরে যে বিশাল একটা জগৎ, বিশাল একটা সার্কেল আছে, সেটার সাথে পরিচয় করায় দেওয়ার জন্য আসলে আমাদের ওই ই-কমার্সের মানে ইউনিক যারা কাজ করছে তাদেরকে নিয়ে আসার চেষ্টা করি, যাতে করে এই মানুষগুলোর সাথে আমাদের চারপাশের যারা ক্রেতা, তাদের যারা মূলত অফলাইনেও আছে, অনলাইনেও আছে, আবার যারা অনলাইন পছন্দই করে না, সরাসরি অফলাইন থেকে কিনতে পছন্দ করে, সব থেকে বেছে বেছে কিনতে পছন্দ করে, তাদের জন্য আমরা এই অফলাইন এক্সিবিশনের আয়োজন করি। তো এই চলছে, এগুলোই চলছে। আশা করি সামনে সারা দেশব্যাপী কার্যক্রম পরিচালনা করতে পারবো, কারণ আমরা চিটাগংয়ে এক্সিবিশন করেছি। অনেক কিছু সমন্বয় থাকে, তো চট করে ডিসিশন নেওয়া যায় না। চট করে ডিসিশন না, অনেক দিনের একটা হচ্ছে প্রস্তুতি নেওয়া লাগে যে একটা এক্সিবিশন করতে গেলে। হ্যাঁ, আমার প্রস্তুতির যে বড় কথা হচ্ছে যাদের নিয়ে আমি কাজ করব তাদের প্রস্তুতি। কারণ বেশিরভাগই সংসারী মানুষ, বেশিরভাগের বাচ্চা কাচ্চা আছে, তার স্কুলে পড়ে। আমি তাদেরকে যদি বাইরে মানে ঢাকার বাইরে যাওয়ার প্ল্যান করি তাদেরকে নিয়ে, তখন হয় যে আমার বাচ্চার স্কুলিং, আমার বাচ্চার পরীক্ষা, আমার বাচ্চার ওইটা, কিংবা আমি যে 2 দিন কিংবা 3 দিন যে বাইরে থাকবো সেটার জন্য আমার বাচ্চাদের সেটা দেখাতে, সব মিলিয়ে ঝিলে না আমার মানে এটা খুবই স্ট্রাগল, খুবই কঠিন হয়ে যায় আমার জন্য, যার কারণে র্যান্ডমলি আমি এটা পারছি না। আচ্ছা, হ্যাঁ, অনেক হচ্ছে ধরা কিন্তু এলাকা ভিত্তিক করে যদি করা যায়, ধরেন কথার কথা আমি বলি, যদি রাজশাহীতে করেন তাহলে রাজশাহীর উদ্যোক্তাদেরকে নিয়েই করলেন, বা চিটাগংয়ে করলে, বা ঢাকায় যেটা করলে, এটা করার চিন্তা কি করেছেন? এইটা আমি করিনি এবং এটা আমি করতে চাই না অরণি। কারণ আমার মনে হয় কি যে আমি মানে এমন একটা পরিবেশ দেব যেখানে এক্সচেঞ্জ হবে, থট এক্সচেঞ্জ হবে। আমি যদি রাজশাহীর উদ্যোক্তাদের নিয়ে কাজ করি, তাহলে রাজশাহীর উদ্যোক্তা কিন্তু নিজেরাও অনেক কিছু করছে, কিন্তু আমাদের ঢাকার উদ্যোক্তা যারা আছে তাদের সুবিধাদি আর রাজশাহীর উদ্যোক্তাদের সুবিধাদি একরকম না। তারা রীতিমতো নিজেকে উন্নয়ন করছে বিভিন্নভাবে, এই সুযোগটা রাজশাহীর উদ্যোক্তারা পাচ্ছে না। সুতরাং এদের যে কি বলে আপডেট, এরা যেভাবে নিজেকে প্রশিক্ষিত করেছে,
ডিজাইনের ক্ষেত্রে কিংবা সোর্সিং এর ক্ষেত্রে, এটা যদি আমি ওদের মাঝে ছড়িয়ে দিতে পারি, এটা হচ্ছে আমার চ্যালেঞ্জ, এটা আমার সক্ষমতা আমি মনে করি। তো আমি চাই যে আমি যদি 50 জন নিয়ে করি, অন্তত 20 জন কিংবা 25 জন ঢাকার থাকুক, যাদেরকে দেখে আচ্ছা। ওরা শিখবে কিংবা ওরা মানে জানার চেষ্টা করবে এবং সেটা পারবে, এটা আমি চাই। কারণ কি সামনে সামনে একরকম পণ্য আমার পাশের জনের পণ্য দেখেও কিন্তু আমি অনেক কিছু শিখি, তাই না? আমি এটা চাই। তো এই সমন্বয়টা আমি করতে পারছি না নানা কারণে। হ্যাঁ, এটা অনেক ঝামেলা হয়েছে আসলে। ঝামেলা হয়েছে। হ্যাঁ, এই যে আমরা কথা বলার আগে আপা জিজ্ঞেস করতেছিল আমাকে যে Facebook মনিটাইজেশন হয় নাই কেন? এই যে বাংলাদেশ থাকতে আমি টিন করি নাই। এজন্য আমার বাংলাদেশি পাসপোর্ট এখনো এই কারণে আমার Facebook হচ্ছে যে মনিটাইজেশন করতে দেয় নাই আমার প্রোফাইল। আহা! বুঝেছি। এই যে দেখো, মানে তুমি ফিল্ডে নেমে গেছো। তোমার ফিল্ড যখন খুবই ভালো, তখন ভাবছো যে পেছনে গ্রাউন্ড আমার তৈরি না। তাই না? হ্যাঁ, হ্যাঁ। এটার জন্য পিছিয়ে পড়া। এটা আমি সবসময় বলি যে আসলে গ্রাউন্ড ঠিক রেখে এটা কবে আমি সেখানে গোল দিতে পারবো সেটার হিসাব পরে করি। সবসময় লাভের আশা আমরা মানে করাই যাবে না। আমাদের মনেই রাখতে হবে যে গচ্চা দিতে এক জায়গায় দাঁড়াতে হবে। তো এই গচ্চা কাহিনীটা আসলে করতে হবে। এটা কিছুই না, খুব সহজ কাজ। কিন্তু ওই যে আলসেমি করলেই আলসেমি, হ্যাঁ। আর ঢাকায় হচ্ছে যে মুভ করা, এক জায়গা থেকে আরেক জায়গায় যাবো, সারাদিন রোদে দাঁড়ায় থাকতে হবে। মানে এই আলসেমি আরকি। যাবো না। করলেই কিন্তু হতে পারে। আমাদের কিন্তু এটা আছে। প্রসিজার গুলাও এতটা মানে স্মুথ না যে আপনি যাবেন, এই যে বললো রোদে দাঁড়ায় থাকতে হবে। মানে এই জন্যও কিন্তু মানুষজন আসলে আগ্রহ পায় না। এটা আমাদের করে নিতে হবে, কিন্তু ওই প্রসিজারটা আসলে খুব একটা স্মুথ না। জি। হ্যাঁ, করণীয়। এখন কিন্তু ওই যে টিনের কথা বলছি না, এগুলো কিন্তু সব অনলাইনে করা যায়। আচ্ছা, আচ্ছা। মার্সি, তুমি যে প্রবলেমে ভুগছো সেটা এখনো তুমি সলভ করতে পারো অনলাইনে। অনলাইনে আচ্ছা। অনলাইনে তুমি ইজিলি ইয়ে করতে পারো, টিন বের করতে পারো। একদিনের বিষয়। বাহ! হ্যাঁ, আমি চেষ্টা করে দেখবো। ইয়েস। তুমি এটার পরে আমাকে একটু নক করো। আমি নোট করে রাখছি। আগামীকাল তোমার এটা সমাধান দিচ্ছি আমি তোমাকে। অবশ্যই। ইয়েস। পেয়ে গেলাম। হ্যাঁ, টিনটা বের করে ফেলো। আর যদি বছরে ট্যাক্স রিটার্নের প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আমার ই-ট্রেড থেকে অ্যাসাইন একজন ট্যাক্স লয়ার আছে। আচ্ছা, আচ্ছা। সে এটা বছরে তোমাকে করে দিবে। আর আরেকটা বিষয় হচ্ছে রিটার্ন করা মানেই যে আমার মানে আমি আমার অনেক টাকা যাবে সেটা কিন্তু না। কারণ কি ট্যাক্সের আওতায় হয়তো তুমি পড়োই না। হ্যাঁ। তোমার হয়তো ট্যাক্স দিতে হবেই না। কিন্তু তারপরেও রিটার্নে তোমার ওটা উল্লেখ থাকতে হবে। উল্লেখ করে দিবে যে আমি আসলে আমার এই আয়ে আসলে ট্যাক্স দেওয়ার কিছু নাই। এটা রিটার্নে না আপা, এই যে ট্যাক্সের এই ব্যাপারটা, এটা তো বাংলাদেশে আমরা কেউ সচেতন না। এটা বিদেশে এসে আমি হচ্ছে যে এটা দেখলাম যে প্রত্যেক বছর আমার মানে ট্যাক্সের রিটার্ন দিতেই হবে। কাগজপত্র রিটার্ন দিতেই হবে। আমি বছরে কত টাকা এবং কামাইছি ব্যাংকে তোমাকে রিটার্ন শো করতে হবে। হ্যাঁ, শো করতে হবে। এবং আমার যদি লোয়ার ইনকাম থাকে তারা হচ্ছে যে আমাকে আবার একটু টাকা পরে ফেরতও পাঠায় যে $500 এই যে তোমার যেহেতু এই বছর ইনকাম একটু কম। ব্যাংকেও বাংলাদেশের ব্যাংকেও সেম। তুমি যদি রিটার্ন জমা না দাও না, তাহলে হ্যাঁ। তোমার ব্যাংকের ইন্টারেস্ট থেকে 15% কেটে নিবে। আর না, এখানে তো ব্যাংক অ্যাকাউন্টই বন্ধ করে দেয়। মানে অটোমেটিক বন্ধ হয়ে যাবে। বাংলাদেশ এখনো এটা করছে না, কিন্তু আগামী 5 বছরের মধ্যে এটা করবে। ব্যাংক এটা অ্যাকাউন্ট খুবই করতেই উচিত। দিবে না। হ্যাঁ, 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 হ্যাঁ। করতেই দিবে না। সুতরাং আমার মনে হয় কি যে এই সচেতনতাগুলো খুব দরকার, যেটা আমি আসলে আমার ই-ট্রেডে করার চেষ্টা করছি। কিন্তু আমার মনে হয় যে ওই ইয়াটা এখনো কেউ ভাবছে না যে ট্যাক্স আসলে প্রয়োজনীয় একটা জিনিস। বাংলাদেশের নাগরিক হিসাবে যদি আমি এখানে সুবিধাদি নিতে চাই, তাহলে অবশ্যই আমাকে রিটার্ন সাবমিট করতে হবে। আর রিটার্ন সাবমিট করা মানে কিন্তু আমাকে যে টাকা দিতে হবে তা না। কারণ নির্দিষ্ট একটা পরিমাণ পর্যন্ত আমি ট্যাক্সেবল। আমি যদি ট্যাক্স প্রদেয় না হই, মানে আমি যদি যোগ্য না হই, তাহলে রিটার্নে সেটা লেখা থাকে। রিটার্নে সেটা দিবে জিরো ট্যাক্স। কিন্তু তারপরেও তোমাকে জিরো ট্যাক্সটা প্রতি বছর দিতে হবে। হ্যাঁ, যে আমার যে প্রমাণ আছে আমি হচ্ছে যে কাগজপত্র সবকিছু ক্লিয়ার রাখতেছি। এটা তো মানে লিগ্যাল কোনো ঝামেলায়ও আমার পড়তে হবে না। যে তোমার সবকিছু ক্লিয়ার আছে। হ্যাঁ, এটা আসলে দরকার।
আর একটা বিষয় হচ্ছে যে তুমি সামনে একটা স্টেপ দিতে পারবে না ট্যাক্স রিটার্ন ছাড়া। সব দিকে তোমাকে আটকায় দিবে। তুমি লিগালি যেখানে যাবা, ব্যাংক থেকে শুরু করে যা যা করতে চাইবা, ব্যাংক থেকে শুরু করে ভিসা প্রসেস থেকে শুরু করে সব এভরিথিং, সব কিছু। হ্যাঁ, এটা খুবই মানে আমরা এখনো বুঝে উঠতে পারছি না। সেই সচেতনতা আমি একটু দেওয়ার চেষ্টা করছি, যেহেতু হারি ট্রেডে লয়ার আছে, তো এটা আমরা একটু চেষ্টা করি। এবং খুবই দুঃখজনক হচ্ছে এই যে মানে নভেম্বরটাই হচ্ছে লাস্ট ডেট ছিল। হ্যাঁ হ্যাঁ, জুন থেকে নভেম্বর, এটা হচ্ছে এই সময়ের মধ্যে ট্যাক্স রিটার্ন ফাইল করতে হয়। তো আমি বোধহয় 2টা সেশন অলরেডি নিয়ে ফেলেছি, কিন্তু একজনও আমাকে নক করেনি এই পর্যন্ত। তাদের ট্যাক্সের, তাদের টিন করার দরকার আছে, কিংবা তাদের ট্যাক্স রিটার্ন ফাইল করার দরকার আছে, নোবডি, কেউ বলেনি। আমরা পেপার ওয়ার্কটাকে এত ভয় পাই, অনেক ভয় পাই, কেন জানি না। না, আমাদের মনে হয় কি যে আমরা যত বেশি পেপার ওয়ার্কের মধ্যে যাব তত বেশি আমার খরচ হবে। সুতরাং যতদিন আমি এভাবে বিজনেস করতে পারছি ততদিন আমি খুব করেছি। হ্যাঁ, কিন্তু মানে মানে দেশের সচেতন নাগরিক হিসেবে আমার কিন্তু ট্যাক্স দেয়া উচিত। অবশ্যই উচিত। আমার যদি আয় সে পরিমাণ থাকে, আমার অবশ্যই দেওয়া উচিত, কারণ আমার দেশের সমস্ত উন্নয়নগুলো আমার টাকাতে হচ্ছে, তাই না? আমার মতো আরো লাখ লাখ কোটি কোটি মানুষের টাকাতে হচ্ছে। কিন্তু ওই যে ভয়ে যেহেতু পাই, সেক্ষেত্রেই আমি সবসময় ভয়টা ভাঙানোর চেষ্টা করি এইভাবে যে তুমি ভাবো না যে তোমার 0 ট্যাক্স দিতে হবে, কিন্তু তুমি তোমার ডকুমেন্টেশনটা রেডি থাকো। তোমার হচ্ছে না দিতে, তুমি সেভাবেই তুমি লয়ারের সাথে কথা বলো, তোমার সম্পদ সেভাবেই দেখাও। এটা আমরা বলি যাতে ভয় না পায়। কিন্তু ট্যাক্স তো মানে আমাদের সরকারের একটা বড় ধরনের একটা প্রাপ্য, তাই না? কারণ উন্নয়নগুলো তো সেভাবেই হয়। হ্যাঁ, উন্নয়নগুলো তো সেভাবেই হয়। প্লাস হচ্ছে যে পাবলিক ইউনিভার্সিটিও তো হচ্ছে যে ওদের উপর মানে এই মানুষজনের ট্যাক্সের টাকাই চলতেছে সব। হ্যাঁ, তো প্রতি বছর আমার যে ট্যাক্স যায় আমার কিন্তু ভালোই লাগে। আর বিদেশে একটা জিনিস মানে ভালো হচ্ছে যে মানে সবাই ট্যাক্স পেয়ার, তো এখানে কোনো ঝামেলা হইলে ও কথা বলতেছে যে ও সচেতন এটাতে, যে এই অসুবিধাটা কেন হচ্ছে, কারণ আমি তো প্রত্যেক বছর ট্যাক্স দিচ্ছি, তাও কেন আমি এটার ভুক্তভোগী হব। হ্যাঁ, একদম। আমি নাগরিক হিসাবে আমার অধিকার আছে, এটা আমি বলতে পারছি। হ্যাঁ, আমরা কিন্তু আমাদের এখানে যারা মানে ট্যাক্স পেয়ার না, তারা কিন্তু ওই জোরটা দিতে পারবে না, তাই না? আমি বলছি যে 0 রিটার্ন যারা দিচ্ছে তারাও ট্যাক্স পেয়ার, আমি বলছি। কিন্তু নাগরিক হিসাবে আমার একটা ওই যে মাটি শক্ত হওয়ার যে ব্যাপারটা, হ্যাঁ আমার অধিকার আছে দেশের ওপর, সেই অধিকারটা কিন্তু থাকে না, ডকুমেন্টেশনটা নাই। আরো একটা বিষয় আছে মার্সি, সেটা হলো ধরো তুমি যদি তোমার সম্পদ না দেখাও, ওটা কিন্তু সরকার একসময় অবৈধ করে দেওয়ার ক্ষমতা রাখে, বাজেয়াপ্ত করতে পারবে, বাজেয়াপ্ত করার ক্ষমতা রাখে। ধরো তোমার এই সম্পদটা আছে, তুমি ট্যাক্স ফাইলও করছো না, ট্যাক্স দিচ্ছ না, কিচ্ছু করছো না, তোমার শুধু নামে আছে। যদি ওটা ট্যাক্সে না থাকে, ইনকাম ট্যাক্স ফাইলে না থাকে, ওটা কিন্তু সরকার বাজেয়াপ্ত করার ক্ষমতা রাখে। তো তুমি কিছুই করতে পারবে না, কারণ তুমি তো ট্যাক্স দাও না, তুমি তো তোমার সম্পত্তির কথা সরকারকে জানাও নাই, এই সম্পত্তিটা তোমার। হ্যাঁ, মানে ওই আর কি যে সরকার চাইলে হচ্ছে জমি জমা থেকে শুরু করে এভরিথিং টেক ওভার করে নিতে পারবে, এটা তাদের মাথায় থাকে না। হ্যাঁ, আর মানে বিষয়গুলো একটু আনার চেষ্টা করি। আর আমাদের দেশের মানুষজন এত অসচেতন যে আমার মানে যেহেতু আমি ট্যাক্স পেয়ার, আমার যদি সবকিছু মানে থাকে মানে কাগজে কলমে সবকিছু যদি প্রমাণ সহ থাকে, এই যে সরকারকে যে গলা চেপে ধরার একটা ব্যাপার আছে যে আমি এই দেশের নাগরিক হিসেবে, আমি একজন সচেতন ট্যাক্স পেয়ার হিসেবে, আমি যে হচ্ছে যে আমার অধিকারগুলো এগুলো আমার প্রাপ্য, মানে এইভাবে যে গলা চেপে ধরা, এটা বিদেশের লোকজন করে, আমরা বাহাবা দিই, কিন্তু আমাদের দেশে তো আমরা পারি না এটা করতে আর কি। এটাই। হ্যাঁ, এবং আমার মনে হয় থেকে আমরা যে ভয় পাই
হ্যাঁ বলতেছিলাম সবাই যে আসলে ভয় পাচ্ছে যে টাকাটা চলে যাবে, অনেক খরচ হয়ে যাবে, কিন্তু এটা তো মানে আরো অনেক বেশি লসের একটা ব্যাপার। মানে এটা কিন্তু আমার এই টাকার জন্য যে আমি অনেক সুবিধা ভোগ করছি এটা কিন্তু বুঝি না। তুমি মানে বলতে পারা যায়। শুধু বলতে পারে না অরণি, হ্যাঁ, এটার এটাই। জন্য তো আমার সরকার তো আমাকে অনেক সুবিধা দিচ্ছে এটার জন্য। এই চিন্তাটা কখনো করি না আমরা। দিচ্ছে। মানে একটা লোন Taken for পাওয়া granted. থেকে শুরু করে সব কিন্তু ইজি হয়ে যায়। লোন পাওয়া থেকে শুরু করে ইন্টারেস্ট পাওয়া থেকে শুরু করে এভরিথিং। আচ্ছা আপু, আপনারা কি হচ্ছে এরকম কোনো প্রোগ্রাম করেন মানে ফাইন্যান্সিং লোনস বা হচ্ছে যে ওমেনদের নিয়ে? আমাদের আমরা অনেকগুলো সেশন করেছি হ্যাঁ। ব্যাংকিং কার্যক্রম নিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ব্যাংকিং কার্যক্রমের মধ্যে ওই যে অ্যাক্সেস টু ফিনান্সে ঢুকতে গেলে যে আমাদের ডকুমেন্ট দরকার, প্রথমেই বলেছি আমরা তো ফেল সেখানে, কারণ আমার মানে ট্রেড লাইসেন্সটা পর্যন্ত নাই। হ্যাঁ কেমনে ব্যাংকের কাছে টাকা চাইবো, কেমনে ব্যাংকের সাথে আমি কার্যক্রম পরিচালনা, মানে ব্যাংক বিষয়টা হচ্ছে যে ব্যাংকের তো আমি কিছু হই না, তাই না? তো ব্যাংক কি চাইবে? ব্যাংক চাইবে যে লিগাল, আমার মুখ দেখে কিন্তু ব্যাংক দিবে না, না। সে চাইবে যে আপনি ডকুমেন্ট দেখান। হ্যাঁ, এই জায়গায় তারা কিচ্ছু দেখাতে পারে না। এটা হচ্ছে। আবার যারা যেটা পারে, অনেকেরই আছে ট্রেড লাইসেন্স আছে, ট্যাক্স ফাইল করা আছে, সব আছে। তাদেরও অনেক সময় অভিযোগ থাকে যে এর পরেও ঘুরতে ঘুরতে পায়ের তলা ক্ষয় করে ফেলেছি, তারপরেও আমরা লোন পাই না, এই পাই না, সেই পাই না। তো সেখানেও আমরা চেষ্টা করেছি ব্যাংকের লোকজন এনে কথা বলার যে এটা কেন হয়। হ্যাঁ। তখন তাদের যুক্তিও আছে, তারাও তখন যুক্তি দেখায় যে ব্যাংকিং ট্রানজেকশন নাই, ওনার তো ব্যাংকিং ট্রানজেকশন ওনার সব আছে, ডকুমেন্ট সব আছে, কিন্তু ওনার ব্যাংকিং ট্রানজেকশন নাই কিংবা গ্যারান্টার নাই। হ্যাঁ। সেক্ষেত্রে আমরা চেষ্টা করি যে কোনোভাবে প্ল্যাটফর্ম থেকে গ্যারান্টার হওয়া যায় কিনা। আমরা এটাও প্ল্যান করেছি যে হয় না, আমি তো ব্যাংকের সাথে যেহেতু সরাসরি কথা বলবো, তখন আমি চেষ্টা করব যে ব্যাংক আমাকে চিনি। আচ্ছা আচ্ছা। তো সেই জায়গা থেকে গ্যারান্টার হওয়ার প্রস্তাবও আমরা এভাবে প্ল্যান করে রেখেছি যে আমরা গ্যারান্টার হতে পারি, কারণ যারা যে উদ্যোগগুলো আমাদের সাথে আছে আমরা তো তাদের চিনি, সুতরাং সবভাবেই চেষ্টা করছি। আচ্ছা। হ্যাঁ অরণি। হ্যাঁ না মানে এই জায়গাগুলো নিয়ে না সবাই কাজ করে না। সবাই যেটা করে মানুষজনকে একত্রিত করে, কিন্তু আসলে সেফলি এবং লিগালি কিভাবে একটা বিজনেসকে রান করতে হয়, উদ্যোক্তাদের কিভাবে সেই ক্ষেত্রে একত্রিত করতে হয়। আচ্ছা তুমি বলো, আমি বলতেছি, সমস্যা নেই, তুমি বলো। না তুমি হচ্ছে যে তুমি একটা কাজ করতে হচ্ছে যে ভিডিওটা অফ করে তুমি জাস্ট মাইক্রোফোনে কথা বলতে পারো যখন বলতেছো। ওকে, যেটা বলতেছি, আমরা তো হচ্ছে বিভিন্ন অর্গানাইজেশন দেখি যারা হচ্ছে নারী উদ্যোক্তাদের বা দেশের বিভিন্ন উদ্যোক্তাদের এক করে, কিন্তু হচ্ছে যখন মানে এই যে লিগালি ব্যাপারটাকে অর্গানাইজ করা বা যারা ট্রেন্ড না, জানে না, তাদেরকে আবার আলাদা করে ট্রেনিং দেয়া বা এতটুকু অফার করা যে আমরা মানে অর্গানাইজেশন থেকে তাদের গ্যারান্টার হব, এটা কিন্তু আসলে খুবই চমৎকার উদ্যোগ। সবাই কিন্তু আসলে এই জায়গাগুলোতেই এত লেস ফিল করে বা পাওয়ারফুল ফিল করে না। যখন আমার একটা পেপার ওয়ার্ক থাকবে একটা কাজ করতে গেলে, আমি কিন্তু অনেক পাওয়ারফুল ফিল করবো যে ঠিক আছে, আমার তো কোনো ঝামেলা নাই, কেউ আমার ধরে বেঁধে নিয়ে যেতে পারবে না, চাইলে উঠায় নিতে পারবে না। একটা স্ট্রিট ভেন্ডারের কি হয়, সে হচ্ছে সবসময় একটা অনিশ্চয়তার মধ্যে থাকে যে ঠিক আছে, যে কোনো একদিন পুলিশ এসে তাকে উঠায় নিতে পারে। হ্যাঁ, কিন্তু সোজা কথা হচ্ছে যদি আমি লিগালি ব্যবসা করতে যাই এবং ব্যবসা করতে চাই প্রপারলি, তাহলে আমার পেপার ওয়ার্ক গুলো করতে হবে এবং এই জিনিসগুলো নিয়েও আসলে আমার জ্ঞান থাকতে লাগবে যে ব্যাংকের ট্রানজাকশনের ব্যাপারটা কিরকম, কিংবা আসলে শুধু ক্যাশ ট্রানজাকশন হচ্ছে, ব্যাংকেরটা হচ্ছে না, বা কি ইফেক্ট পড়ে, এই ডিটেল গুলা জানার জন্য যে আপা ওয়ার্কশপ গুলা নিচ্ছেন, সেমিনার গুলো আয়োজন করতেছেন,
এইটা আসলে খুব মানে আমার কাছে মজা লাগছে এবং ভালো লাগছে, কারণ এটা এভাবে নিয়ে না কেউ চিন্তা করে না। সবাই মনে করে মেয়েদেরকে একটু ভুজুং ভাজুং বুঝাই দিব, একটু রং চং দেখাই দিব, কিন্তু না, অ্যাকচুয়ালি তোমার যদি কাউকে এম্পাওয়ার্ড করতে হয় তাহলে তাকে পলিসি গুলো সম্পর্কে জানাইতে হবে, বুঝাইতে হবে, তাকে সেই পলিসি গুলোর আওতায় আনতে হবে, তার প্র্যাকটিসে যেন সেটা আসে। এটা আসলে একটা খুব চমৎকার উদ্যোগ। হ্যাঁ এটাই পলিসিগুলো জানানোর খুব চেষ্টা, এবং আমি মূলত চাই যে মানে লিগ্যাল ডকুমেন্টেশন গুলো যেন ঠিক থাকে। হ্যাঁ, বিজনেস হবেই, বিজনেস আজকে হচ্ছে না, কালকে হচ্ছে না, একটু রয়ে সয়ে 2 বছর 3 বছর পর কিন্তু হবে। কিন্তু তার আগে যে আমি গ্রাউন্ড রেডি করছি, আমি যদি অর্থায়ন কি বলে এটাকে, লোনের জন্য কখনো যদি ব্যাংকে আমার পেপার সাবমিট করি, আমার কিন্তু ব্যাংক দেখবে কি আমার কার্যক্রম কয় বছরের। হ্যাঁ আমার কার্যক্রম এত বছরের, কিন্তু আমি অলরেডি 3-4 বছর কাজ করেছি, আমার ইয়ে নাই, ট্রেড লাইসেন্স নাই। আমি লাইসেন্স করবো, কাউন্ট হবে কিন্তু সেদিন থেকে। সুতরাং আমার আগের সমস্ত কার্যক্রম, দক্ষতা, আমার সমস্ত রেকর্ড কিন্তু নাই হয়ে গেল। জিরো। আর পায়ের তলার মাটিটা হচ্ছে শক্ত করতে হবে আগে। হ্যাঁ, তোমার আগে তুমি লিগালি ঠিক থাকবা, তারপর স্টেপ দাও দিতে দিতে একসময় ঠিকই তুমি দাঁড়িয়ে যাবা। কিন্তু আমরা আগে করেছি, আমরা আগে চেষ্টা করি, চেষ্টা করতে করতে যখন একটু ভালো পর্যায়ে তখন আমাদের অনেক দেরি হয়ে যায়। কারণ এতদিন আমরা চেষ্টা করতে করতে যে সময়টা নষ্ট করেছি, ওটাও কিন্তু কাউন্টেবল, ওটাও কিন্তু আমাদের হিসাবের মধ্যে ছিল। কিন্তু আমি যখন লিগালি দাঁড়াচ্ছি এক জায়গায়, তখন ওই হিসাবটা নাই হয়ে গেল, কারণ ততদিনকে আমি গুরুত্বই দিইনি। হ্যাঁ আচ্ছা আপা, আমরা এখন আপনার আমরা ছোটবেলায় চলে যাব, যে আপনার জন্ম কোথায়, আপনার বড় হওয়া কোথায়, তারপর আপনার স্কুল, কলেজ, ইউনিভার্সিটি কোথায় ছিল? আমি নাটোরের বনলতা সেনের মামাতো খালাতো বোন। আচ্ছা তারপরে তো ছোটবেলা আমার জন্ম ওইখানে, আর বাবার চাকরি সূত্রে বিভিন্ন জায়গায় স্কুলিং, মাস্টার্স করেছি রাজশাহী কলেজ থেকে। আচ্ছা আমি জানতাম ওরা রাজশাহী, আমি তাও রাজশাহীর উদাহরণ। হ্যাঁ, ভালো লেগেছে কিন্তু রাজশাহীর উদাহরণটা জেনে আমার। তো দেখো চলে আসছে না, মানে এই যে হয় না, টেলিপ্যাথির একটা ব্যাপার থাকে, কানেক্ট করার একটা ব্যাপার থাকে। আমি ওখানকার, তো এই জন্য আমার অটোমেটিকলি আমি ভাবছি নিজেরটা উদাহরণ পরে দেখি। আরে বাহ বাহ, রাজশাহী কোথায় অরণি? আমার নানি বাড়ি রাজশাহী শহরে। আচ্ছা, তো তারপরে ঢাকাতে আসা। আচ্ছা এই ঢাকাতে এসে এই সেই করা, মানে কাজের ক্ষেত্রে আমি একটু বলি যে কাজের সাকসেস নিয়ে আমি জীবনে কখনোই ভাবিনি যে কাজে কতটুকু আমি সফল। আচ্ছা, কিন্তু সফল না, কিংবা কে জানে সফল, এটা নিয়ে আমার ভাবনার বাইরে এই জিনিসটাই। আমার বিষয়টা হচ্ছে আমি সারা জীবন চেষ্টা করেছি, হ্যাঁ এটা না সেটা, সেটা না এটা, চেষ্টা করেছি। আর কোনো সময় আমার মনে হয় না যে আমি ফ্রি ছিলাম, মানে আমার মাথা ফ্রি ছিল যে কিছু কোনো ভাবনা কাজ করেনি, এইটা হয়নি কখনো। সুতরাং আমি চেষ্টা করেছি, এবং চেষ্টা করেছি জন্যই হয়তো মার্সি বলতে পারো যে পাচির সবুজ কেমনে থাকে। আমার মনে হয় যে অ্যাক্টিভিটি, আমি সবসময় অ্যাক্টিভিটি কিংবা এই যে ভাবনার জগৎকে নিয়ে থাকা, মানে অবসর না, অবসর সময়টা আমার নিজের, কিন্তু কার্যক্রমটা সবসময় এই কার্যক্রমের মধ্যে ছিলাম সবসময়। আচ্ছা হচ্ছে এখনো। হ্যাঁ, আর আরেকটা বিষয় আমি জিজ্ঞেস করি, আপনার কি প্রেমের বিয়ে হয়েছিল না হচ্ছে অ্যারেঞ্জ ম্যারেজ ছিল? না, প্রেমের বিয়ে। ওয়াও, কত সালে এটা? এটা কি 90s লাভ? হ্যাঁ হ্যাঁ, আমার বিয়ে হচ্ছে 2001-এ, 23 বছর। হ্যাঁ, তখন কি আপনার জন্ম কোথায়? তোমাদের জন্ম? না জন্ম হয়েছে, জন্ম হয়ে গেছে, জন্ম আমরা স্কুলে টুলেও যাই ততদিনে। আচ্ছা আচ্ছা, 2001-ই হচ্ছে আমার বিয়ে। হ্যাঁ আপা, আপনারা কি চিঠি মাস্টার্স করতেন? আমি মাস্টার্স করেছি আমার বিয়ের পরে। ওই সময় তো ছিল না, ওই সময় কোনো
মোবাইল যোগাযোগের না, মাধ্যম ছিল না, মোবাইল চেহারা। নাই। ওই সময় টেলিফোনটা খুবই জটিল ছিল আর কি। হ্যাঁ, টেলিফোনে কথা বলাটা, কার্ডের ব্যাপার ছিল, এসব সিস্টেম না ওই সময়, ওগুলো ছিল। কার্ড কল ছিল বুথে। আমরা না অনেক আগ্রহী মানে ওই আমলের প্রেমের গল্প শুনতে। আমাদের লাইফে এরকম এক্সপিরিয়েন্স তাই তো, প্লিজ আমাদেরকে একটু বলেন কেমনে হইলো প্রেমটা মহিলা কলেজে থেকে তখন দেখা করাটা, মানে কেমন কঠিন তো একটু। এটা 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 কঠিন ছিল। আরো কঠিন ছিল, আমার বর সিএ পড়তো। তো ও ও মানে বের হতে পারতো না। ওদের খুবই কম্প্যাক্ট একটা পড়াশোনা ওই সময়। বিভিন্ন অডিট করায় বিভিন্ন জায়গায়। সুতরাং সময় পেত না। প্রেমের সময়টা খুবই ছোট, বছর 1.5-2 মতো। সুতরাং আমার মনে হয় গুনে 2-3 বার দেখা হয়েছে এই সময় আমাদের। তার মানে দেখো, আমাদের সমস্ত যোগাযোগ চিঠি। তো ওই চিঠি কেন্দ্রিক আমাদের সমস্ত যোগাযোগ, দেখা সাক্ষাৎ মাত্র 2-3 বার বিয়ের আগে। এটা হ্যাঁ, এরকমই হবে। এর বেশি সুযোগই ছিল না, মানে তার ব্যস্ততার কারণে সুযোগ ছিল না। আপনাদের প্রথম পরিচয়টা আসলে কিভাবে হয়েছিল? আর পরিচয়টা হচ্ছে বোনের বিয়েতে, দিদি তেরা দেবর দিয়ানা টাইপের অবস্থা। বোনের দেবরই ছিল, আমার কাজিনের দেবর। তো সেই সূত্রে বিয়েতেই পরিচয়। আচ্ছা, এরপরে যে দেখা সাক্ষাৎ সেভাবে না, দেখা সাক্ষাৎ খুবই কম। তারপরে বিয়ে। চিঠি যে আসতো এটা কি হাতে হাতে মানে মানুষ দিয়ে যাইতো, নাকি বাসায় আসলে যে কেউ জেনে যাবে এরকম ইস্যুস ছিল, নাকি এটা খুব নর্মাল ছিল? না বাসায় আর চিঠির কোনো ব্যাপার স্যাপার আনা যাবে না। আপনার হয়ে চিঠি অন্য জায়গায় যেত, তো সেটা পরে আমার কাছে পৌঁছাইতো। খুবই এক্সাইটিং। তোমরা না এই সময়ে এটা ধারণাতেই আনতে পারবে না যে মানে প্রেমটা কত মিষ্টি ছিল। যেমন এখন কোনো বিষয় না, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে ওখানেই কথাবার্তা হচ্ছে, কিংবা ওইখানেই ঝগড়াঝাটি লাগছে, অমুক তমুক হচ্ছে, খুব তৎক্ষণাৎ সবকিছু। ডিউরেশন খুবই কম, মানে প্রেম স্টার্ট প্রেম এন্ডিং এর সময়টা খুব কম। কিন্তু ওই সময়টা না, 90s কিংবা 70s কিংবা তারও আগে, ওই সময়কার গল্পগুলো এরকম ছিল না। ওই সময়ের গল্পগুলো সত্যিকার অর্থেই অর্থ বহন করত। হ্যাঁ, প্রেম বিষয়টাকে একটা অর্থ বহন করত। এখন কোনো অর্থ বহন করে কিনা আমি জানি না, এখনকার ছেলে মেয়ের ব্যাপারগুলো আমি জানি না। তবে আমার মনে হয় এখন খুবই হালকা হয়ে গেছে, মানে সবসময় জিনিসটা মানে এত কাছাকাছি হয়ে গেছে, যার কারণে হয়তো এত সহজলভ্যতা চলে আসছে যে এই তো আমি তো চাইলেই কথা বলতে পারবো। আমি তো চাইলে মেসেঞ্জারে একটু ভিডিও কল দিয়ে চেহারাটা দেখতে পারতেছি। আমাদের গতকালকে আমি আর মাসি বলতেছি আমাদের থ্রিল কমে গেছে। আমি এই শব্দটা আনতেই পারছিলাম না, থ্রিল কমে গেছে। হ্যাঁ, ভীষণ। ধরো আমাদের ওই সময়ে এই বিষয়টা এরকম যে হাত ধরাটাও হয়তো হতো না, আমাদের হাত ধরাটাও ছিল না। তো এই আর কি, খুবই মানে মধুময় একটা সময় ছিল। আচ্ছা, যখন আপনারা প্রেম করছিলেন, যে তখন কি ভাইয়া ঢাকাতে থাকতেন, আপনি নাটোরে ছিলেন, এরকম যে চিঠি ওখান থেকে আদান প্রদান হইতো? নাটোর, রাজশাহী মিলাই থাকতাম। আচ্ছা, ওকে, ওয়াও। আর তখন তো মনে একটা চিঠি আর ভাইয়া ঢাকায় আসতে তো 1 সপ্তাহের মতো সময় লেগে যাওয়ার কথা। হ্যাঁ, এরকম যে অপেক্ষা করছি একটা চিঠির উত্তর কবে আসবে। চিঠিতে ফুল টুল থাকতো না বা গিফট থাকতো না, মাঝে মধ্যে গিফট থাকতো। ফুল টুলের ব্যাপারটা এত রোমান্টিক বোধহয় না আসে। আচ্ছা, ফুল যে রোমান্টিসিজম সম্ভব এই না। আপনি দিচ্ছেন ফুল? না। ও আচ্ছা, দুজনে কে দেন? ও আপনিও পান না, আপনি দেন। হ্যাঁ, এইটার আমি মাসির সাদা গাধা নিয়ে একটু শুনতে চাই। মানে এই যে আমি একটু তফাৎটা একটু জানতে চাই, কিংবা মিলটা জানতে চাই, ওই সময়ের আর এই সময়ের মিল। হ্যাঁ, আমার এটা
প্রেম জিনিসটা এটা ব্যক্তির উপর নির্ভর করে যে সে মানে কতটুকু প্রাধান্য দিবে। মানে আমি যে গল্পগুলো বলতেছি মানে এই যে লোকজনের সামনে, এই গল্পগুলো তো আসলে আমার মনের ভিতরে হচ্ছে। এগুলো আমার ভিতরে হয় সবসময়। আমি আমি প্রকাশ করতে পারি না। হ্যাঁ, বুঝতে পারছি এটা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই যে মন আনজান করা, একটু না দেখলে চোখে হারানোর যে একটা ব্যাপার থাকে যে ইস! কখন একটু দেখবো আবার, যে কবে একটু দেখা হবে। এটা কিন্তু মাসি তোমার ওই রেসিপিতে চলে আসে। তবে এই রেসিপিতে যখন গল্পটা করো তখন ওই আকুলতা কিন্তু আমরা বুঝতে পারি। বাট আমি বলবো আমি বলবো এটা ব্রিলিয়ান্ট একটা কাজ হচ্ছিল। মানে আবার শুরু করো। রেসিপি নিয়ে এই জিনিস। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি চেষ্টা করব আবার মানে চেষ্টা করতেছি অলরেডি আমি এগুলো নিয়ে কাজ করার। কারণ মানে অনেকে হয়তো বুঝে না যে আমার যে জীবনের যে গল্পটা, এই গল্পটা লিখতেও কিন্তু একটা মানে তারা যেভাবে ভাবতেছে, কল্পনা করতেছে যে আরে মানে খুব সহজভাবে বলে দিচ্ছে এরকম কিন্তু না। আমার হচ্ছে যে মানে প্রত্যেকটা জিনিস আমার সাজাইতে হয় যে প্রত্যেকটা ঘটনা আমার হচ্ছে মনে রাখতে হচ্ছে। প্রত্যেকটা ঘটনার আমার ডেপথ এন্ড ডিটেইলস। তুমি হ্যাঁ? কি রেকর্ডের সময় স্ক্রিপ্ট করো? স্ক্রিপ্ট হ্যাঁ, 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 হ্যাঁ। তো অনেক কাজ এটার পেছনে। হ্যাঁ, 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 হ্যাঁ। আমার অনেক চিন্তা ভাবনা করে লিখতে হয় এগুলা যে ও আমাকে কি বলছে এক্সাক্টলি ওই দিনে। ও কি হইছে ঘটনাটা। তো প্রত্যেকটা মুহূর্ত তুলে ধরা লেখার মাধ্যমে। এই যে চিঠি আর আমার মনে হয় যে আমি এখন লিখছি এটাই আমার চিঠি। এই স্ক্রিপ্টটা। Yes, আবার ব্যাপারটাকে অনুবাদ করা, এটাও কিন্তু একটা ঘটনা তোমার ক্ষেত্রে। So ওইটাকে আবার বিদেশি প্রেমকে বাংলায় অনুভূতিতে আনতে পারা এবং সেটাকে আবার হচ্ছে এরকম একটু সার্কাস্টিক টোন দেয়া খুব মজা। ভীষণ। হ্যাঁ, মার্সি তুমি যখন বাংলায় এটা করছো তো বিলেতি সাদা গাধাকে কি অনুবাদ করে শোনাতে হয় সেটা? না, হ্যাঁ। এটা ভালো। And আমার ভাষাও কিন্তু মানে বাংলা ভাষা না। আমার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কিন্তু চাকমা। ফাইন। হ্যাঁ, তো হচ্ছে যে আবার তুমি ওই তো করছো বাংলাতে। হ্যাঁ, আমি তো করছি বাংলাতে। আবার হচ্ছে আমি ট্রান্সলেট করছি ওই ইংলিশটাকে বাংলায়। হ্যাঁ। অনেক ধরা বাঁধা আরকি। কিন্তু চেষ্টা করতেছি যতটুক সম্ভব করার। হ্যাঁ, কিন্তু তোমার দেখি। বাংলাটা খুব ভালো কিন্তু। আচ্ছা। আমি একবার বান্দরবানে একটা ইয়েতে গিয়েছিলাম কনসালটেন্ট হিসেবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেখানে ছিল ঐরকমই মানে ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতে। এটা হেলেন কেলার ইন্টারন্যাশনালের সাথে। আচ্ছা। ওইখানে বান্দরবানের প্রচুর প্রায় ৪০ জনের মতো বিভিন্ন গ্রাম থেকে এসেছে। তারা কৃষিকাজ করে, তারা বিজনেস করে, নানাবিধ কার্যক্রম করে। হ্যাঁ, হ্যাঁ। তো ওরা মানে এসে আমি যখন কথা বলছিলাম, তখন হয় না যে অবাক হয়ে আছে। হ্যাঁ। তো আমি শুধু একটু বোঝানোর চেষ্টা করলাম যে, "দেখেন আপনারা কত দক্ষ। আপনি আপনার ভাষা জানেন, আপনি আমার বাংলাটাও জানেন। আর আমি শুধু বাংলাটাই জানি। আমি কিন্তু আপনাদের ভাষাটা জানি না।" ওরা খুব মজা পেল। আসলেও তো হ্যাঁ। মানে আলাদা আরেকটা ভাষা তারা কিন্তু রপ্ত করেছে। কিন্তু আমরা কিন্তু আলাদা আরেকটা ভাষা রপ্ত করতে পারিনি। হ্যাঁ। তাই না? অথচ আমাদের টেরিটরির মধ্যে কিন্তু চাকমা, মারমা কত কিছু। হ্যাঁ, মানে সবাই আমরা মিলেমিশে আছি। আর হচ্ছে হ্যাঁ, আর আমরা তো ছোটবেলা থেকেই মানে আমাদের তো বাংলা মিডিয়ামের মাধ্যমে পড়ালেখাটা শুরু করতে হয় আরকি। যেটা সত্যি কথা। এজন্য আমাদের বাংলাটা পারতে হয়। মানে যেমন আমাদের নানা বা নানিরা বা হচ্ছে যারা একটু গ্রামের সাইডে থাকে, পাহাড়ের ভিতরের সাইডে থাকে, তারা কিন্তু বাংলাটাও ঠিকঠাক মতো বলতে পারতেছে না বা কমিউনিকেট করতে পারতেছে না। কিন্তু তারা কিন্তু মানে তাদের হাতের কাজ বা তারা যাই করতেছে মানে সবকিছু খুবই চমৎকার। কিন্তু ওই যে কমিউনিকেশন এর যে একটা গ্যাপ থেকে যায়, ওইটা হয়ে ওঠে না তাদের জন্য। হ্যাঁ, হ্যাঁ। এভাবেই তো সময় বদলায়। আমি যেটা লক্ষ্য করতেছিলাম যে আপা তুমি এই যে আবার কমিউনিকেশন থেকে পরে কিন্তু কথা বলো। ঘটনাটা শুরু হয়েছে। চিঠি থেকে আল্লাহ গো! হ্যাঁ। এই যে চিঠি থেকে এই ফোন, হ্যাঁ, তারপরে মানে আল্টিমেট জায়গা কিন্তু ওইটাই যে আমরা
একদিক থেকে থ্রিল যেমন কমে গেছে, আবার অন্যান্য কাজের জায়গায় এই যোগাযোগটা এত স্পিডি হওয়ার কারণে আপনিও যেমন ট্রেড নিয়ে কাজ করতেছেন এখন, তাই না? তো এইটা আবার ডিফারেন্ট থ্রিল। আগে কিন্তু হচ্ছে সবাইকে এক করে একটা প্ল্যাটফর্মের আন্ডারে আনা, তাদের যোগাযোগ করা, আবার তাদের মানে ঢাকায় বসে একটা মানুষ হচ্ছে অন্য দেশের সব 64 জেলা আর কি কি প্রোডাক্ট আছে, কে কি আর্টিজান আছে তাদেরকে এক্সপ্লোর করতে পারতেছে, হ্যাঁ। বা অন্য জায়গায় বসে সেমটা আর কি। তো একদিক থেকে কমিউনিকেশনের এই চেঞ্জটা যেরকম আমাদের হয়তো ব্যক্তি জীবনে থ্রিল হয়তো অনেক ক্ষেত্রে কমায় দিচ্ছে, কিন্তু আসলে অন্য ট্রেডিং বলি বা এডুকেশন বলি এসব জায়গা থেকে বেশ মানে থ্রিল বাড়ায়ও দিছে অনেকখানি। না, উন্নয়ন বলতে তো এটাই হয় অরণি। কারণ আমি সবসময় চাইবো আমি এখন যে অবস্থায় আছি সেই অবস্থার উত্তরণ ঘটুক। কিংবা ধরো তুমি আমার প্রেমের সময়টাকে যেভাবে দেখছো যে ওইখানে খুব থ্রিল ছিল, কিন্তু এখন যদি আমি ওই সময় যাই, আমি কি চাইবো না যে জিনিসটা আরো ক্লোজ হোক? আমি বলতে চাইবো, তাই না? হ্যাঁ, কিন্তু ওই সময়টা ধরো চিঠি সময়টায় আমি যে দেখা করার সুযোগ পাচ্ছি না, আমি যে চিঠিটাও সেকেন্ডের মধ্যে যেমন ইমেল যায় সেটা যাচ্ছে না, ওই সময়টাকেও আমি চাইতাম না যে এই সময়েরও উত্তরণ ঘটুক, এটাই তো চাইতাম, তাই না? সুতরাং আসলে পরিবর্তন একটা প্রসেস, এই প্রসেসের হাতে দিয়ে যাবো। কিংবা এখন আমরা যেভাবে আছি সেটাও হয়তো আরো ডেভেলপ করবে। এমনও হতে পারে যে মার্সিকে আমি দেখতে চাচ্ছি, তো ওই যে হলোগ্রাফিক কোনো ফ্রেমের মধ্যে আমি আমার বাসাতেই আমি দেখতে পাচ্ছি, ওটা অবয়ব মার্সি, কিন্তু মার্সি কিন্তু আমার সাথে হ্যাঁ, দেখা গেল আমি আবার সোফায় বসে আছি, আমার যে সোফায় গল্প বসে করছিস। হ্যাঁ, কিন্তু ওটা মার্সি না। আমার মনে হয় যে এটাও ঘরে ঘরে মানে চলে আসবে। এখনো অনেক মুভিতে আমরা দেখি, অনেক ক্ষেত্রে আমরা দেখি, কিন্তু আমরা তো মোবাইলটাকেও সেভাবেই দেখেছিলাম একবার, তাই না? যে দেখা যায় বড়লোকরা ইউজ করে, এখন এমন কেউ নাই মোবাইল ইউজ করে না, সে বাচ্চা থেকে শুরু করে এভরিওয়ান। সো আমার মনে হয় যে যোগাযোগটা ক্রমবর্ধমান এবং ঘটমান বর্তমান, এটা চলমান, চলতেই থাকবে এবং আপডেটেড হতে থাকবে। সামনে যে আমাদের কি আছে, কি দেখার আছে, এটা ভেবেই অবাক লাগে যে আমরা সামনে আর কি দেখবো, কি মানে দেখতে পাবো। কোনো অবাক জিনিস হয়তো আমাদের জন্য অপেক্ষা করছে। হ্যাঁ, আর একটা ব্যাপার হচ্ছে যে যুগের সাথে তাল মিলিয়ে চিঠির যুগ থেকে শুরু করে, মোবাইলের যুগ থেকে শুরু করে, ইন্টারনেটের যুগ থেকে শুরু করে সবকিছুতে স্টেপ বাই স্টেপ একদম আমি পারছি নিজেকে মানাই নিতে। চিঠি থেকে ট্রেন্ড, হ্যাঁ, চিঠি থেকে ট্রেন্ড, ধরো কতগুলো ট্রানজিশনের মধ্যে দিয়ে যেতে হয়েছে। হ্যাঁ, কতগুলো, মানে আমরা কোনটা দেখি নাই, সবই কিন্তু মানে সবই দেখে দেখে কিন্তু এই পর্যায়ে আসা। এবং এই যে মানিয়ে নেওয়ার ব্যাপারটা, এটা মানে ভীষণ ভালো। এবং মানে বেঁচে থাকতে হলে, টিকে থাকতে হলে অবশ্যই তোমাকে প্রথমে মানিয়ে চলতে হবে। এটা যে সবসময় কম্প্রোমাইজ করে চলা, মানিয়ে চলা মানে যে কম্প্রোমাইজ তা কিন্তু না। তোমাকে অ্যাডাপ্টেশনটা জানতে হবে। তুমি আসলে তোমার মতো করে ওটাকে অ্যাডাপ্ট মানে করে নিতে হবে। এটা ভীষণ রকম জরুরি, ভীষণ রকম। মানে হয় না মার্সি, হয় না যে আমি শুধু বকবক করছি, এটা ভালো না, ওটা ভালো না, আমার ওটা ভালো ছিল, তা না। কিন্তু আমার কিন্তু সমন্বয়টা বুঝতে হবে। আমি কিন্তু ওই সময়ের যে মানে কমিউনিকেশনহীনতা, সেটার বিষয় কিন্তু বলছি যে ওটাও কিন্তু আমাদের অপ্রাপ্তির জায়গা ছিল। আবার এখন যেটা অনেক অনেক প্রাপ্তি, অনেক এটারও ভালো দিক অনেক বেশি ভালো দিক। হ্যাঁ, আর কি জানি আমি, এই যে আপনার তো ঢাকায় 2001 সালে বিয়ের পরে আপনি চলে আসছেন ঢাকায়, বা পরে আবার মাস্টার্সও করেছিলেন মনে হয়। হ্যাঁ, তো বিয়ের পরে যে পড়ালেখার ওই ব্যাপারটা, তখন আর কি, তখনকার সময় তো আমরা বিয়ের পরে তো এখনো মহিলাদেরকে বা মেয়েদেরকে পড়তে দেয় না। না, এই ব্যাপারটা একদমই কোনোভাবেই ছিল না। মানে কোনো রকমই এই ব্যাপারটা আমার ফ্যামিলিতে ঘটে নাই। আচ্ছা, বরং প্রায়োরিটির জায়গাটাই ওটা ছিল যে আমার কার্যক্রমটা আসলে আমার মতো করে যেন আমি করতে পারি। আচ্ছা, এখন পর্যন্ত, এবং সেটা কিন্তু এখন পর্যন্ত আমার কাজটা কিন্তু
আমি স্মুথলি করি, মানে আমাকে বাধা দেওয়ার কিংবা একটু পরে করো এই বিষয়গুলো কখনোই কিন্তু আমাকে শুনতে হয় নাই। আচ্ছা বরং আমি আমার মতো করে কিভাবে আগাতে পারি সেই কাজে কিভাবে তার সাপোর্ট নেওয়া যায় এবং হ্যাঁ। সে কতভাবে আমাকে সাপোর্ট দেবে, হ্যাঁ কিংবা তার পক্ষ থেকে কতটুকু আমাকে দেওয়া যেতে পারে সর্বোচ্চ চেষ্টা কিন্তু সে করে। বাহ সুতরাং চমৎকার। এটা ভীষণ ভীষণ ভালো দিক। আচ্ছা আচ্ছা আপনার হ্যাঁ। পড়াশোনার ক্ষেত্র কোনটা ছিল? পড়াশোনা আপনার পড়াশোনার ক্ষেত্র ম্যানেজমেন্ট ছিল। ম্যানেজমেন্ট আচ্ছা আচ্ছা। আচ্ছা তাহলে ম্যানেজমেন্ট আর সিএ দুজনকে বুঝতে ইজি হয়েছে। আপা আমরা আপনাকে শুনতে পাচ্ছি না, আপনার মাইক না না উনি মিউট করে কথা বলছে। কথা বলছেন। আচ্ছা মিউট করে ওনার আশেপাশে একটু। ও আই থট যে আমাদের সাথে কথা বলছেন আমরা শুনতে পাচ্ছি না না ওটাই বলে নিলাম। অসুবিধা নাই। হ্যাঁ ম্যানেজমেন্ট থেকে মানে হ্যাঁ সিএর আসলে যোগাযোগটা ভালো হওয়ার কথা, তাই না? এবং বিজনেস এবং কাজ করছেন আর কি ট্রেড নিয়ে, ই ট্রেড নিয়ে এখন। হ্যাঁ আপা তো প্রো, মানে এটা নিয়ে কিছু বলার নাই, আপা প্রো। আচ্ছা হঠাৎ করে শুনি যে আমার টিভি অন হয়ে গেছে, মানে বিকট একটা শব্দ হয়ে অন হয়ে গেছে, বন্ধ করার প্ল্যান করলাম এই আর কি। আচ্ছা যেটা জিজ্ঞেস করছিলাম যে আপনি হচ্ছে ম্যানেজমেন্টে ভাইয়া সিএতে, তো এইটা মানে দুজন মিলে একসাথে দুজনকে বোঝাটাও অনেকখানি মনে হয় সহজ হয়েছে দুজনের কর্মক্ষেত্রটা। কর্মক্ষেত্রকে আমরা অবশ্যই এক করিনি, তারটা তার মতো আমার মতো, কিন্তু আমার মনে হয় কি ক্ষেত্র বোঝাপড়ার ক্ষেত্রে ক্ষেত্র খুব জরুরি বিষয় না। বোঝাপড়ার ক্ষেত্রে পুরোটাই হচ্ছে নিজেদের বিষয়। হ্যাঁ আমরা একে অন্যকে কিভাবে বুঝি সেটা খুবই জরুরি বিষয়। এই যে বলে না যে ভালোবাসা সেটাই যে তোমরা দুজন একে অন্যের দিকে তাকিয়ে আছো, একে অন্যের দিকে তাকিয়ে আছো সেটা কিন্তু ভালোবাসা না, বরং দুজন মিলে একদিকে তাকিয়ে আছো, তোমাদের ফোকাস এক। হ্যাঁ তো এইটা হচ্ছে ভালোবাসা। আমার মনে হয় বোঝাপড়ার ক্ষেত্রে আমাদের এই জিনিসটা ছিল যে আমরা দুজনের দিকে তাকিয়েছিলাম না, দুজনের কর্মক্ষেত্র দুজনের কার্যক্রম আলাদা, কিন্তু আমাদের ফোকাসটা ছিল যে এক কাজ করতে হবে আর কি, সে তার মতো আর আমি যদি আমি আমার মতো, মানে বিষয়টা হচ্ছে যে তার কোনো এখানে হস্তক্ষেপে ছিল না যে আমি কিছু করছি কি করছি না। আমার মনে হয় যে সে এখনো ক্লিয়ার না আমি কি করি, আমি কি কার্যক্রম করি, আমার মনে হয় সে এখন পর্যন্ত ক্লিয়ার না। সুতরাং করছি কোনো রকমের হস্তক্ষেপ এখানে নাই। না এই যে সিএর দুনিয়ায় মানে যখন থেকে প্রেপ করছেন তখন থেকে তো সিএ পড়তেছিল তিনি, তখন আর এই সিএর দুনিয়ায় তো পড়াশোনা ছাড়া জীবনে সে যে চিঠিগুলো আপনাকে লিখতে পারছে এটা তো অনেক। আমরা সবাইকে শুনছি সিএ যারা করে 9 বছর 8 বছর এরকম ওদের সময় লেগে যেতে থাকে প্র্যাকটিস করতে করতে। হ্যাঁ অনেক সময় লাগে ওদের, অনেক কঠিন একটা জিনিস, অনেক কঠিন একটা জিনিস। হ্যাঁ অনেক একটা জিনিস। যাই হোক সময়গুলো পার হয়েছে, এখন এখন সময়গুলো অনেকখানি যায় সন্তানদের পেছনে, সন্তানরা বড় হচ্ছে। তো এখন তো মানে অবাক বিষয় যেটা আমরা ফিল করি সেটা হচ্ছে যে আমরা যেভাবে পড়াশোনা করতাম এখনকার বাচ্চারা সেভাবে পড়াশোনা করে না। আমি তো পড়াশোনা করতে চাই না, কিসের কি। হ্যাঁ এটাই বলছি, কিংবা প্যাটার্নটাও চেঞ্জ। ধরো আমরা কি করতাম, এই মুখস্থ জ্ঞান 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 করে মুখস্থ করতাম, কেন জানি আমাদের পড়ানো হতো। হ্যাঁ হ্যাঁ তো এখনকার বাচ্চার মধ্যে জ্ঞান জ্ঞানের ব্যাপারটা নেই। কিভাবে পড়ে আমি তো 2 বাচ্চার রুমে যে বুঝি না যে ওরা আসলে পড়াশোনা করে। আচ্ছা ওঠেই না, টেরই পাই না। তো অনেক কিছুই পরিবর্তন এসেছে। আর আমার মনে হয় যে সন্তান লালন পালন কিংবা প্যারেন্টিং এর ব্যাপারে খুব ভালো প্যারেন্ট আমি না, কিন্তু আমি ওই যে পড়লা না কেন অমুক তমুক কিংবা প্রতিটা হোমওয়ার্ক দেখা এই কাজগুলো আমি করিনি। মনোযোগ খেতে বসলে বলি যে সময়টা পড়াশোনায় দাও, এই পর্যন্তই ঠিক আছে, কিন্তু তাদের যে পড়াশোনায় দেখিয়ে দেওয়া অমুক তমুক এই কাজটা আমি খুব ছোটবেলায় হয়তো 1-2 পর্যন্ত ছিলাম, এরপরে আমি ওগুলোর ভেতরেই নাই। হ্যাঁ আমার মনে হয় কি যে
মূল বিষয়টা আসলে অন্য জায়গায়। প্যারেন্টিং এর মূল বিষয়টা আসলে তোমার কিছু থাকে না যে তোমার আদর্শিক জায়গাগুলো, হ্যাঁ তোমার রুচিবোধের জায়গাগুলো জাস্ট ঢুকিয়ে দেওয়া, সেটাও প্রত্যক্ষভাবে ঢুকানো যাবে না। হ্যাঁ। তো তোমার আচরণ দ্বারা তুমি তোমার গল্পের মাধ্যমে, ধরো আমরা খেতে বসছি কিংবা একসাথে বসছি, তখন বাচ্চারা আসলো, এই গল্প করতে করতে এই জিনিসগুলো যদি তাদের ভেতরে ঢুকিয়ে দেওয়া যায়, জাস্ট এটাই অ্যাসেট আমার প্যারেন্টিং এর। আর কিছু দরকার নেই। হয় না যে কোয়ালিটি টাইমটা 24 ঘন্টার মধ্যে তুমি ঘুমিয়ে থাকো হয়তো 8 ঘন্টা, বাকি 14 ঘন্টা কিংবা 16 ঘন্টা তোমার সব সময় তাদের সাথে রাখতে হবে, মানে তাহলেই কোয়ালিটি টাইম। বিষয়টা তা না, কোয়ালিটি টাইম হতে পারে কিন্তু 10 মিনিট 24 ঘন্টার মধ্যে, 10 মিনিট কিন্তু হতে পারে না। হ্যাঁ, যেন প্রোডাক্টিভিটি তুমি ঢুকাই দিতে পারছো। প্রোডাক্টিভিটিটা কি? তুমি যা চাচ্ছ। হ্যাঁ, কোনো প্যারেন্টই নেগেটিভিটি চায় না ঢুকাতে। সুতরাং আমি এটাকে ধরে নিচ্ছি যে সব প্যারেন্টই পজিটিভিটি তাদের সন্তানদের কি বলে ইম্পোজ করবে, এই আর কি। সুতরাং সব মিলিয়ে ঝিলিয়ে চলছে। হ্যাঁ ওই যে মানে তোমার যে 100-তে 100 পেতে হবে বা ক্লাসে ফার্স্টই হইতে হবে এরকম ধরাবাঁধা নিয়ম নাই, কিন্তু তোমাকে একজন আদর্শ মানুষ হইতে হবে, মানে সহানুভূতি থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে, মানে প্রেম থাকতে হবে, সবকিছুই থাকতে হবে। যে খালি প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হলে হবে না। খুব সত্যি, মানে আমি এটা চেষ্টা করি কিভাবে। খুব বেশি সুযোগ হয়তো একটা মানুষের জীবনে থাকে না, হ্যাঁ, কিন্তু প্রতিদিনকার কিছু ভালোবাসার গল্প থাকে। যেমন আমি পাখিদের খাওয়াতে পছন্দ করি। আমার Yes. দুই বারান্দায় আমি পাখিদের জন্য খাবার রাখি, হ্যাঁ পানি রাখি। কি সুন্দর, আমি দেখি আপনার ভিডিও, পাখিগুলো এসে এসে খাচ্ছে। তো দেখো, এটা শুনতে খুবই মানে খুবই ছোট কাজ শোনাচ্ছি, তেমন কোনো কাজই না, কিন্তু এটা কিন্তু আমি প্রতিদিনের কাজ হিসেবে নিয়েছি। এটা আমার প্রতিদিনের কাজ। তার মানে কি, প্রতিদিনের কাজ শুধু না, আমি যেমন আমার সন্তানদের লালন পালন করি, প্রতিদিনের কাজ আমার কিন্তু পাখিরাও তাই। পাখিদের আমি রাত্রেবেলা খাবারটা দিয়ে রাখবো এই রাতেই, কারণ ওরা খুব ভোর থেকে খাওয়া শুরু করে। এই জিনিসটা আমার মাথার মধ্যে সবসময় থাকে যে পাখির খাবারটা দেওয়া হয়েছে কিনা। আবার দিনের কোন কোন সময় ওরা আসে, সেই সময়ের আগে আগে যেন আমি খাবারটা পৌঁছাতে পারি। তো এটা করতে করতে হয় কি, আমার দেখা যায় যে মাসে আমার পরিবারের যে চালটা লাগে তার চেয়ে বেশি চাল লাগে ওদের। আমার পরিবারের জন্য যে পরিমাণ চালটা আমি কিনি, এর চেয়ে অনেক বেশি পরিমাণ আমার পাখির জন্য কিনতে হয়। তো এই যে ছোট ছোট করতে করতে কিন্তু কাজ, দায়িত্বের জায়গাটা বাড়ে, কাজের জায়গাগুলো বাড়ে, ভালোবাসার জায়গাটা বাড়ে। ভালোবাসা থেকেই তো কাজটা করি। তারপর এই জিনিসটা যে আমার বাচ্চারা আমারটা দেখছে, ওরা কি শিখছে না কিছু? শুধু এই পৃথিবীতে মানুষই বসবাস করবে, অন্য কোনো প্রাণীর জন্য এই পৃথিবী না, এটা কিন্তু ওদের মধ্যে হতেই পারে না। আপনার বারান্দায় টিয়া পাখি আসে, ম্যান। টিয়া পাখি আসে। আপনাকে কাঁচা কি বলে শুকনা মরিচ খাওয়ান টিয়া পাখিদেরকে? না, শুকনা মরিচ খায় না। আমি চেষ্টা করেছিলাম একবার, ওরা ভয়ে, শুকনা মরিচ দেখে বরং ভয়ে আর দেখি বারান্দায় নিচে নামতেই চায় না। তখন থেকে আমি মরিচ বাদ দিলাম, ওরা চালটাই পছন্দ করে, ওরা চালটাই খায়। আমার একটা ফ্রেন্ডের বারান্দায় এরকম টিয়া পাখি আসতো, ওরা হচ্ছে আবার মানে একদিন এরকম মরিচ শুকাতে দিছিল, তখন এসে অর্ধেক খেয়ে ফেলছে। তারপর থেকে আর কি এভরিডে আন্টি হচ্ছে আর কি এরকম মরিচ, তারপরে আরো গ্রেইন টেন এগুলো ওদেরকে খাওয়ায়। গ্রেইন আমি দেই, মাঝে মরিচ দেই। হয় কি, হয়তো ওদের অভ্যস্ততা হয়ে গেছে যে আমি চালই দিতাম, কিন্তু অনেকের কথা শুনে মরিচ যে দিয়েছি ওই দিন থেকে আর নিচে নামেই না। ভয়ে নামছে না, বারবার দেখছে কি দিয়েছে, এরকম একটা ব্যাপার ছিল। তখন আমি ওটা বাদ দিলাম, বাদ দিয়ে দেখা গেল ওর যে চাল খেতে খেতে অভ্যস্ততা হয়ে গেছে, সেজন্য মনে হয়। হ্যাঁ, তারপরেও দেখো, আমি যেই একটু কাছে যাব, খুব কাছে, ওরা বোঝে যে আমি হয়তো ফোনটা ধরে আছি, ক্যামেরা ধরে আছি, ওই পর্যন্ত ওরা সেফ ফিল করে। কিন্তু আমি যে মানে স্লাইডটা সরিয়ে একটু কাছে যাব, এই অ্যাক্সেসটা আমাকে দেয় না।
এতদিন হয়ে গেল, তারপরে ওই যে ভয় পেয়ে যায়। কারণ কি, মানুষ তো ফাঁদ পেতে ধরে ওদের। টিয়া পাখি কিন্তু অনেক দামি পাখি, অনেক দামে বিক্রি হয়, সুতরাং ফাঁদ পেতে ওদের ধরে, এই ভয়টা ওরা কাটাতে পারে না। না, হ্যাঁ, ওই ট্রাস্টটা নাই, অত বড় বাউন্ডারিতে টুকে রেখে দিচ্ছে যে আমাকে একটু দূর থেকেই দেখবা, আমাকে প্রতিদিন খাবার দিবা, আমি প্রতিদিন আসবো। একদম। আবার দেখো, আমি তো ওকে দেখছি, ওরা কিন্তু ঘুরে ফিরে আমাকেও দেখছে, আমাকেও টের পাচ্ছে, কিন্তু ওই যে সেফ জোন করে রেখেছে যে এইটুকু পর্যন্ত তুমি আসতে পারবে। হ্যাঁ, আর মানে আপনাকে দেখে তো তাইলে হচ্ছে যে মানে আপনার ছেলে এবং মেয়ের মানে দুজনেরই মানে প্রাণীদের প্রতি একটা ভালোবাসা, একটা কম্প্যাশন চলে আসছে তাদের, এটা অটো চলে আসার কথা। এটাই আমি বলছি যে প্যারেন্টিংটা আসলে কিছু না, প্যারেন্টিং এর অনেক কিছু হচ্ছে প্রতিদিনকার আচরণ। হ্যাঁ, ওইটাই যে আমি তো যে কাজটা করছি ওটাকে ঘৃণা করার কোনো স্কোপ ওদের হয়তো সারা জীবনেও আর থাকবে না, কিংবা হয়তো ওই কাজটা ওরাও মানে অবচেতন মনে এই কাজটা ওরাও লালন করবে, হয়তো কখনো ফ্যামিলি চেঞ্জ হবে, ওরা বিভিন্ন জায়গায় থাকবে, কিন্তু এই যে জিনিসটা যে পাখিকে খাবার দেওয়া কিংবা পশুকে খাবার দেওয়া, এটা করবে, এটা করে যাবে। যেমন আমার এলাকায় আমি কুকুরদের আমার বাচ্চা যদি আমাকে ফলোই না করতে পারে, তাহলে তো আসলে মানে এই জায়গাগুলায় যদি ফলো না করতে পারে তাহলে তো আসলে করবে, কারণ বাচ্চারা কিন্তু ফলো করবেই প্যারেন্টদেরকে। আমি নেগেটিভ হইলে আমার নেগেটিভিটিটাকেই ও ফলো করবে, আমি পজিটিভ হইলেও আমার পজিটিভিটিটাকেই ফলো করবে। হ্যাঁ, যতটা পারা যায় নেগেটিভিটি তো থাকেই, মানুষ অনেক অনেক হয়তো অযোগ্যতা আছে, অনেক আচরণের ভুল আছে, সেগুলোও বাচ্চারা দেখে, আর তারপরেও সেগুলো ওদের সামনে সংশোধনের চেষ্টা করি যে জিনিসটা আসলে ভালো না, জিনিসটা ভুল, কারণ এটা আমার ভুল, সেটা তো আমি বুঝি যে এটা আমার ভুল। হ্যাঁ, আর কি কখনোই চাই না যে নেগেটিভিটি বাচ্চাদের মধ্যে ছড়াক, কিন্তু হয়ে যায় নিজের আচরণ। মানে আপনি যেভাবে বললেন যে যখন আপনি বুঝতে পারছেন যে যেটা ভুল হয়ে গেছে, আপনি তো আমার ওদেরকে গিয়ে বলতেছেন যে এটা আমার ভুল হয়ে গেছে, বা ওরা ওই এক্সেসটা পাচ্ছে যে আমার এটা ভুল হয়ে গেছে মা, আমি হচ্ছে যেটা ওভাবে করতে চেয়েছি, বা মানে এই যে দোষ স্বীকার করার যে একটা ব্যাপার বা ভুল স্বীকার করার যে একটা ব্যাপার, এই স্পেসটাও তো আপনাদের মধ্যে আছে। হ্যাঁ, এবং এটা যে কোনো সম্পর্কেই, সেটা সন্তান মায়ের হোক, স্বামী স্ত্রীর হোক, এটা এই ভুল একে অপরের স্বীকারোক্তিটা কনফেস করতে পারাটা খুবই জরুরি। এটা ফ্যামিলি বন্ডিং কে অনেক বেশি স্ট্রং করে। হ্যাঁ, আমরা মনে করি কি যে ছোটদের ছোটরা কিছু বোঝে না, ঘটনা কিন্তু তা না, এবং কিছু বোঝে না মনে করে আমরা কিন্তু অনেক কার্যক্রম করি যেটা আসলে ভুলভাল, এবং পরে আমরা অনেক পরে বুঝে যাই যে আসলে বোঝে। আবার দেখা যায় অনেক সময় আমরা না বুঝেই করি, আমি নিজেও হয়তো করি, বাচ্চাদের তুলনা করি, আমি নিজে, তো আসলে তো ঠিক না, চলে আসি, তার মানে কি প্যারেন্ট হিসেবে তো পারফেক্ট জায়গা নাই, হয়তো বাচ্চার ভালোর জন্যই তুলনাগুলো আসে, কিংবা অনেক সময় বকাঝকাও আসে বাচ্চার ভালোর জন্য, কিন্তু যেগুলো যে ঠিক না সেটা মানে প্যারেন্ট হিসেবে বুঝতে কষ্ট হয় যে জিনিসগুলো। হ্যাঁ, এই যে আমার তো যখন বিড়াল পালতাম আমি ওদেরকেই তুলনা করতাম যে ওই বিড়ালের দেখ ওরা ডাকাডাকি করে, দেখ তুই ডাকুস কেন। এই যে এই ব্যাপারগুলো আসবেই, বুঝলেন? তার মানে হয় সব মিলিয়ে ঝিলেই আসবে, সব মিলিয়ে ঝিলিয়ে বুঝতে হবে, আবার সন্তানের ব্যাপারটাও বাবা মাকে বুঝতে হবে। চলো, হ্যাঁ, আর আপনার ছোটবেলা হচ্ছে সবচেয়ে কোন সময়টা বা কোন মুহূর্তটা বেশি মিস করা হয়, যেহেতু অনেক বছর হয়ে গেছে আপনি সংসার করতেছেন, বাচ্চা বড় হয়ে যাচ্ছে? ছোটবেলাটাকে ওইভাবে মিস করি না। আচ্ছা, আমার মনে হয় কি যে মিস করার কিছু নাই, যে সময়টা গেছে সেই সময়টা চলে গেছে, কিংবা অনেকে বলে যে ফিরে যেতে চান কিনা, আমি কিন্তু ফিরেও যেতে চাই ওই সময়। আমার মনে হয় কি যে সময়গুলো ভালো মন্দ মিলিয়ে বিভিন্ন ভাবে একটা 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 জার্নি, হ্যাঁ, ওই জার্নিতে আমার আর ফিরতে ইচ্ছা করে, বরং আমার মনে হয় কি সামনে আর কি আছে ওটা যদি দেখি আমার
আগামীটা খুব ভালো লাগে। আমি আগামীটাকে কিভাবে এক্সপ্লোর করবো, হ্যাঁ আমার ওইটার পেছনে বেশি আগ্রহ। সুতরাং হ্যাঁ। আমি অতীতে আমার ফিরে যেতে চাই তা না, বরং আমার মনে হয় কি অতীতে অনেক কিছু ছিল যেটা আমাকে তৈরি করেছে, যে আদর্শটা আমার ছিল সেই আদর্শটাকে আমি রেখে সামনের দিকগুলোতে আগাবো, এটা আমার ভালো লাগে। আচ্ছা আমি একটা জরুরি প্রশ্ন করতে চাই, Yes. মানে এটা আমি জানতে চাই যে আমি তো আসলে মানে আপনার সমসাময়িক মানুষের সাথে এই ধরনের আলাপ করার সুযোগ হয়ে ওঠে নাই। আমার অনেক বড় বোনরা হয়তো আপনার বয়সে, কিন্তু এক একজনের কর্মক্ষেত্রে একরকম। তো আপনি যেহেতু একদম নারী উদ্যোক্তাদেরকে নিয়ে কাজ করছেন, আবার নিজে একজন নারী, হ্যাঁ, এবং আমরা জানি বাংলাদেশ আসলে কতটা উইমেন ওয়ার্ক ফ্রেন্ডলি, হ্যাঁ, মেয়েদের জন্য কর্মক্ষেত্রটা আসলে কতটা ফ্রেন্ডলি এটা কম বেশি এক্সপিরিয়েন্স সবারই আছে। তো শুধুমাত্র নারী বলে আপনার কোন কোন জায়গাগুলোয় কাজ করতে মানে কোনো কি অসুবিধা হয়েছে বা কি কি ফেস করছেন, এই জার্নিটা একটু জানতে চাই। কারণ সবাই কিন্তু মনে করেন কেউ কেউ আছে যে উদ্যোক্তা হবে, আবার কেউ কেউ আছে আপনাকে দেখে ইন্সপায়ার্ড হবে 10টা মানুষকে অ্যাসেম্বল করার জন্য। তো সেই জায়গা থেকেই জানতে চাই যে আপনার এই কাজ করার পথ চলাটায় ডিফিকাল্টি গুলা কি ছিল? আচ্ছা, একটা সময় যখন চাকরি করতাম তখন মনে হতো কি যে ওয়াশরুম ঝামেলা লাগতো খুব। নারীদের জন্য যে আলাদা ওয়াশরুম রাখা উচিত, তাদের আলাদা ব্যবস্থাপনা থাকা উচিত, তাদের যে লাইফে আলাদা আলাদা প্রতি মাসে আলাদা একটা হ্যাজার্ড আসে, সেইটার জন্য তাদের যে একটু আলাদা রকম কি বলে আলাদা রকম কেয়ার দরকার। এই ব্যাপারগুলো না আমাদের নারীদের কর্মক্ষেত্র থেকে কোনোভাবে প্রোভাইড করা হয় না। মানে আমি ফেস করেছি, এটা আমি ফেস করেছি, এবং তখন আমার এটাকে খুবই কষ্ট হতো এই বিষয়টাগুলো নিয়ে। কিন্তু আসলে মানে আসলে মানে বাংলাদেশের প্রেক্ষিত যেটা, সেটা হচ্ছে নারীদের কর্মক্ষেত্র কিংবা কর্মযজ্ঞ নিয়ে চিন্তা ভাবনা করার তেমন কেউ ছিল না। না সুতরাং একদম জেনারেল একটা ওয়াশরুমে চলে যেতে হতো। বের হয়ে দেখতাম যে পুরুষ দাঁড়িয়ে আছে ঢোকার জন্য। তো সবসময় তো সেটা তোমার ভালো লাগবে না। না না। তো এই পরিস্থিতিগুলো মানে ফেস করেছি এবং এটা খারাপ লাগতো। আর এখন যদি বলো যে উদ্যোক্তাদের মূল চ্যালেঞ্জ, আমাদের উদ্যোক্তাদের সাথে কাজ বা হচ্ছে না হ্যাঁ হ্যাঁ, আপনি এই কাজটা শুরু করার আগে থেকে যখন চিন্তা ভাবনা করতেছিলেন, আপনি যখন শুরুটা করছিলেন, তখন মানে আসলে মানে কিরকম প্রতিবন্ধকতার ফেস করতে হয়েছে আপনাকে? আচ্ছা, হার ইট্রেড থেকে একটু বলি। হার ইট্রেড শুরু করার পেছনে আর একটা গল্প ছিল। হ্যাঁ তো হার ইট্রেড মূলত চট করে আসে নাই। হ্যাঁ আর আমি আরেকটা প্রতিষ্ঠানের আরেকটা প্ল্যাটফর্মের অ্যাডমিন প্যানেলে ছিলাম। তো ওইখানে আচ্ছা। নারীদের কিছু কার্যক্রম ছিল। হ্যাঁ তো নারীদের কার্যক্রমে নারীদের তো এঙ্গেজ করতে হবে। হ্যাঁ নারীদের সাথে কমিউনিকেশন কিংবা তাদের একটা প্ল্যাটফর্মে তাদের একত্রিত করা, এটা খুব কঠিন হয়ে যাচ্ছিল সেখানে। তো আমি বারবার জিজ্ঞেস কিংবা অনুমতি নেওয়ার চেষ্টা করেছি যে নারীদের একটা গ্রুপ করি। তো সেখান থেকে অনুমতিটা দেওয়া হয়নি। তো গ্রুপ করার ক্ষেত্রে যেহেতু অনুমতি দেওয়া হয়নি এবং আমি সেখানকার ভলান্টিয়ার ছিলাম, মানে আমাকে পেইড করতো না, আমি ভলান্টিয়ার ছিলাম। তো ভলান্টিয়ার হিসেবে আমি তখন আমি পেইজ করারও কথা বলেছিলাম, তো তারা অনুমতি দেয়নি। তো যেহেতু আমি ভলান্টিয়ার এবং আমি সেখানে চুক্তিবদ্ধ না, হ্যাঁ সব দিক দিয়ে আমার মনে হয়েছে যে ওই কার্যক্রমটা যদি আমাকে স্মুথলি করতে হয়, আমাকে আসলে একটা প্ল্যাটফর্মই দাঁড় করাতে হবে যেটা মূলত নারীগুলো তার কার্যক্রম করবে, আমি সহজে তাদেরকে না ইট্রেড আলাদা। আপনার কথাগুলো কেটে কেটে আসতেছে, আমরা বুঝতে অসুবিধা হচ্ছে। শুনতে পাচ্ছি না, আমাকে কি Hello? শোনা যায়? এখন শোনা যাচ্ছে, একটু আগে শোনা যাচ্ছিল। আমাকে শোনা যায়? হ্যাঁ
মার্সি, তোমাকেও শুনতে একটু কষ্ট হয়েছে, আমি ক্যামেরাই অফ করে দিয়েছি এই অত্যাচারে। হ্যাঁ। নেটওয়ার্ক খারাপ। হ্যাঁ, তোমাকে আমাকে শোনা যাচ্ছে এখন? হ্যাঁ, যাচ্ছে। এখন শোনা যায়। আচ্ছা, আজকে ইন্টারনেটে জানি কি হচ্ছে, হঠাৎ করে ক্র্যাক করলো। হ্যাঁ হ্যাঁ আপা বলেন। এটা আমাদের প্রতিদিনের ঝামেলা, এটা নিয়ে আসলে পড়ে থাকলে বলি, গল্প করি। জি। আপা, আচ্ছা, তখন আম, আম, ভলান্টিয়ার আমার মনে হয়েছে যে আমি চুক্তিবদ্ধ না, সুতরাং আমার কোনো প্ল্যাটফর্ম আলাদা থাকতে পারবে না, এমন কোনো বিষয় না। এবং এটার আমি চিন্তা করলাম যে ওই প্ল্যাটফর্মের যে নীতিমালা, সেটা ঠিক বিপরীত নীতিমালা আমার হার রিটার্নে থাকবে, যাতে কনফ্লিক্ট না করে। কনফ্লিকশন এড়াতে আমি ওইখানকার নীতিমালার একদম 360 ডিগ্রি উল্টা নীতিমালা নিয়ে হার রিটার্নটা করলাম। উদ্দেশ্য ছিল শুধু নারীদের একত্রিত করা, এবং এই নারীদের কার্যক্রম নিয়েই কিন্তু ওই প্ল্যাটফর্মেও কার্যক্রম করে। সুতরাং আমি চট করে তাদের বিভিন্ন প্রোগ্রামে আমি এই এই প্ল্যাটফর্ম থেকে আমি আসলে হার রিটার্নটা পরে যেটা হলো যে ওই প্ল্যাটফর্মে যখন আমি জিনিসটা জানালাম, কোনোভাবে মেনে নিতে পারিনি কেউ। আচ্ছা এই এটার এক্সিস্টেন্স কোনোভাবেই তারা মেনে নিতে পারেনি। দেখা এখানেও কার্যক্রম আমাকে ফেস করতে হয়েছিল। যাই হোক, তখন ফুল ফ্লেজড আমার মনে হয়েছিল যে ঠিক আছে, হার ইটারেট কে নিয়ে যে কার্যক্রমটা মূলত আমরা করতে চেয়েছিলাম, সেই কার্যক্রমটা এখানে মানে শুরু করা যায়। এভাবে আসলে হার ইটারেটটা সারি। আর মানে পদে পদে বললাম, তোমাকে বলার উদ্দেশ্যটা আমার এটাই যে তুমি কিছু করতে গেলে তোমাকে বাধার সম্মুখীন হতে হবে নানাভাবে। তো আমার গ্রুপের শুরুটাই যে একদম কথা ওই কার্যক্রমটাকে আমাকে ক্লোজ করতে হয়েছে। আপা আপনার মাইকটা মনে হয় একটু ঝামেলা করছে, মানে একটু সাউন্ড প্রথমে একটু মানে ভারী হয়ে আসে, আবার চিকন হয়ে যায়, মানে কেমন জানি। আমি কি টোটালটাই বন্ধ করে দিব, মাইকটাই বন্ধ করে দিব? হ্যাঁ করে দিতে পারেন চাইলে। হ্যাঁ এখন শোনা যায়? ইয়েস, এখন বেটার। ঠিক আছে, ওকে। তো বাধার সম্মুখীন আসলে তুমি পদে পদে হবা, পদে পদে তৈরি থাকতে হবে। এবং সবচেয়ে বড় ব্যাপার যে আমার আমার যে ব্যাপারটা ঘটে, কোনো কিছুই তো সবার ক্ষেত্রেই মানে স্মুথ না, আমার ক্ষেত্রেও অনেক কিছুই স্মুথ না, কিন্তু স্মুথ না জেনেও যে তুমি চেষ্টা করছো, এটা এটা হচ্ছে বিষয়। স্মুথ না জেনেও তুমি আর একটা ধাপ দেওয়ার চেষ্টা করছো। তো আমার ক্ষেত্রে এটা খুব বেশি কাজ করে। আমি জানি যে এটা আমি পারবো না, তারপরে একটা ধাপ দিয়ে দেখি না কি হয়। জিনিসটা আমার ক্ষেত্রে কিভাবে কাজ করে। হ্যাঁ এই যে 64 জেলা থেকে মানে বিভিন্ন নারী উদ্যোক্তাদের একটা প্ল্যাটফর্মে নিয়ে আসা, মানে এই জার্নিটা আসলে সহজ না। মানে আমি হারিয়েটের কথা জেনেছিলাম হচ্ছে, আমিও কোনো একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করে আপা আসছিল যে তুমি আমাদের এখানে কেন আসো না, যে আমরাও এটা করি, আমরা হচ্ছে বিভিন্ন এক্সিবিশন করি বা করবো ভবিষ্যতে, তো আমি চাই তুমিও আসো। পরে ওখান থেকে আমি জানলাম, আমি তো খুব খুশি। পরে হচ্ছে যে আমিও চলে গেছি আর কি ওখানে। আমরা দুটাতে পেয়েছিলাম বোধহয় তোমাকে, না? হ্যাঁ হ্যাঁ, এরপরে তো আর হয়নি। আমি আবার ভবিষ্যতে ঢাকায় এসে আমি আবার কাজ শুরু করবো আপা। আমি আবার তোমার ডিজাইন সেন্স কিন্তু খুব ভালো। আমার মনে হয় না ভালো, আমার হচ্ছে আমি ওইটা যা করতে পারিনি, আমার মনে হয় যে আমি এখন কাজ করলে আমি আরো বেটার কিছু দিতে পারবো। না, অবশ্যই পারবা, কিন্তু তুমি আগেরটাকে কোনোভাবে ইগনোর করো না। না কারণ তুমি শুরু করেছিলে জন্যেই তোমার এখন মনে হয় যে তুমি বেটার পারবে, কারণ তোমার ওই অভিজ্ঞতাটা অলরেডি তৈরি হয়ে গেছে। প্রত্যেকটা মানুষই কিন্তু তাই। এই যে আমি আগে যেটা করেছি, কত ইমপারফেকশন, কত কিন্তু আমার মনে হয় কি জানো, আসলেও কিন্তু ইমপারফেকশন না, আমি ওটা করেছি জন্যই আমি এখন পারফেক্ট হতে পারছি। সো তুমি আগে যেটা করেছো তখনও আমার ভালো লাগতো, এবং আমি আশা করি যে সামনে যেগুলো আসবে সেগুলো তোমার অনেক অনেক ভালো হবে। হ্যাঁ আপা, আমারও একটা বিশ্বাস যে আগের কাজ কিন্তু মানে তোমার কি ফেরার ইচ্ছা আছে?
তোমার হ্যাঁ, আমি দেশ ছাড়া আমার মনে হয় যে আমার নিঃশ্বাস নিতে কষ্ট হয়। এটা এটা কেন মনে হয়? আমি একটু তোমাকেই জিজ্ঞাসা করি। দেশে আম দেশে অনেক মানে সুযোগের অভাব। সেই সুযোগের অভাবগুলো তোমার পূরণ হচ্ছে নিশ্চয়ই বাইরে। নিরাপত্তার অভাব নাই। তারপরে তারপরে ধরো জীবন সাজানোর জন্য অনেকগুলো উপাদান ওখানে বেশি, ওখানে অনেক কিছু আছে। তো তারপরেও তোমার কেন মনে হচ্ছে যে নিঃশ্বাস আটকে যায়? নিঃশ্বাস আটকে যায় আমি এই অর্থে বলবো যে এখানে মানে আশেপাশে আমি বের হলে মানে ঠিক আছে রাস্তাঘাট পরিষ্কার মানে সবকিছু সুন্দর ঝকঝকে টকটকে। আমি রাত মানে কাজ শেষ করে রাত ১টা-২টার সময় বাড়ি ফিরতেছি। আমার কোনো অসুবিধা হচ্ছে না। হ্যাঁ, কিন্তু ওই যে দিন শেষে মনে হয় যে এই জায়গাটা, এই দেশটা আমার না। ও আচ্ছা, এটা মনে হয়। হ্যাঁ, যে আমি মানে আমি এদেশের সাথে আমি used to না। এদেশে হচ্ছে যে মানুষজনের সাথে আমি used to না। আমি আমার দেশে ফেরত যেতে চাই। আমি হচ্ছে যে আমার দেশের মানুষজনের সাথে কথা বলতে চাই। আমি আমার দেশের হচ্ছে যে শাকসবজি খেতে চাই। এটা সত্যি, এটা অনেক। কারণ কি এই যে তুমি বললা না এই জিনিসটা কিন্তু আমি ভীষণভাবে ফিল করি এবং ফিল করার জন্যই কিন্তু আমরা কখনোই বাইরে যাওয়ার, বাইরে সেটেল হওয়ার কোনো প্ল্যান করতে পারিনি। ইভেন এখনো আমি যখন সন্তানদের সাথে কথা বলি, সন্তানদের কিন্তু আমি এনকারেজ করি। কিন্তু বাবা-মা হিসেবে আমার মনে হয় কি অনেক অনিরাপত্তা, অনেক কিছু যেটা সন্তানরা ভুক্তভোগী হবে এটা আমাদের দেখতে ভালো লাগবে না। আমি ওদেরকে বলি যে তোমরা চাইলে কিন্তু বাইরে পড়াশোনা করতে পারো। যদি ফিরতে চাও ফিরবে, যদি ফিরতে না চাও না ফিরবে। তোমাদের মন মর্জি। আমরা কোনোভাবে ওদেরকে আরোপ করতে চাই না যে তোমাকে এটা করতেই হবে। এটা করি না। কিন্তু আমরা এনকারেজ করি যে বেটার লাইফ এর জন্য তোমরা করতে পারো। হ্যাঁ, আর এখানে মানে কালচার, কুইজিন, ওয়েদার, ক্লাইমেট কোনটাই তো হচ্ছে যে আমরা জীবনের বিশ্বের বেশি বছর আমরা বাংলাদেশে ওইটার সাথে used to। এটার সাথে আমি used to না। আমার অনেক কষ্ট হচ্ছে এটার সাথে অ্যাডজাস্ট হইতে। কিংবা ধরো ২ বছর পর কি আরো ২ বছর পরের কথা বলছি। তখন কি মাইন্ডসেট চেঞ্জ হতে পারে তোমার? যে না আমি এখন অভ্যস্ত হয়ে গেছি। না, I don't think so আমার চেঞ্জ হবে। কারণ আমার মনে হয় যে আমি পারলে আমি এখনই বাংলাদেশ চলে যাব। মানে আমি এখানে যত ভালোভাবে থাকি না কেন, দিন শেষে ওই যে মাটির একটা টান থাকে। হ্যাঁ, এটা সত্যি। ওটা যেমন আমার কাজ সন্তানরা করে। বলে, আমার সন্তানরা বলে যে, "মা ধরো আমি ওখানে থেকে গেলাম, বাইরে থেকে গেলাম, তোমার কিন্তু থাকতে হবে সাথে।" তো এই ব্যাপারে আমি কখনোই এগ্রি করি না। আমি বলি, "না, হ্যাঁ, আমি যেয়ে তোমার সাথে ঘুরে আসবো। হ্যাঁ, এখানে ঘুরে যাবো। মানে আমার যাতায়াত থাকবে কিন্তু আমরা আমরা মানে ২ জন তোমাদের সাথে থাকবো না।" এটা আমাদের মতামত। হ্যাঁ, এই আর কি, হ্যাঁ। দেখা যাক ভবিষ্যতের কথা বলে দিবে কি হবে না হবে। আর বাচ্চারাও আমার হয়তো তোমার মতোই করবে। হ্যাঁ, আমার বরাবরের মতো হচ্ছে ঢাকা শহরের মানে যে একটা গ্যাঞ্জাম ওইটা আমি মিস করি। এটা মজার ব্যাপার বলি যে আমরা হ্যাঁ, যখন বাইরে যাই না, আমরা মানে যখন ঘুরতে যাই আরকি, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। একদম নিজেদের মতো করে সময় কাটাতে চাই। তখনও আমরা খুব নির্জন এরিয়া, একেবারে নির্জন এরিয়াটা পছন্দ করি না। আমাদের ক্রাউডই ভাল লাগে, বুঝছো? এই ক্রাউডের মধ্যে মানুষ দেখার একটা আনন্দ আছে কিন্তু। যে তুমি বসে মানুষ দেখছো, এটাও একটা বিনোদন। এখানে মানুষ দেখেও আনন্দ নাই। তাই না? আরে খুবই বোরিং। সে ওই যে আপন মনে হয় না। মুশকিল হচ্ছে যে আপন মনে হয় না। হ্যাঁ, আপন মনে হয় না। তারপরে মানে সবাই জানি কেমন মানে আমাদের দেশে হচ্ছে যে কথাটা শুনতে কিন্তু আরাম। এই যে আমি বাংলা ভাষায় কথা বলার প্রবণতাটা আমার হচ্ছে যে এখানে এসে আরো বাড়ছে। যে একদম বাংলা ভীষণ ভাষা হ্যাঁ, বাংলা ভাষাকে তো আমি এমনিতেই ভালোবাসি। তো বাংলা ভাষার মানে যে একটা চর্চা, তো এটা মনে হয় যে আমার স্ক্রিপ্ট থেকে শুরু করে আমি চাইলে ইংলিশও করতে পারতাম। কিন্তু আমি বেছে আমি হচ্ছে যে বাংলাই করতেছি। একদম। হ্যাঁ, কারণ আমার বাংলা চর্চাটাও হবে, এটা হারাই যাবে না। তারপরে মানে লোকজনও এটা হচ্ছে রিলেট করতে পারবে। হ্যাঁ, এবং তোমার তো অডিয়েন্স মানে মেক্সিমাম অডিয়েন্স তো বাংলাভাষী কিংবা চাকমাভাষী। হ্যাঁ, তাই না? বাংলা ভাষাভাষী এবং বিভিন্ন দেশের আপা এটা মানে আমি অবাক হয়ে গেছি। আচ্ছা। হ্যাঁ, তারা শুনছে। তারা কিন্তু
তাহলে তারা কি দেখে বলে তো? তারা গল্পটা বুঝতে পারছে না, কিন্তু তোমার রেসিপিটা দেখছে, তাই তো? না না, বিভিন্ন দেশের হচ্ছে যে আমাদের বাঙালি প্রবাসী যারা আছে তারা তারা হচ্ছে দেখতেছে জার্মানি থেকে, রাশিয়া থেকে, অস্ট্রেলিয়া থেকে। কি মজা লাগে না বলো? হ্যাঁ, মানে এটা খুবই অদ্ভুত। আমি ভাবিও নাই যে এরকম হবে আরকি। যে বিভিন্ন দেশ থেকে দেখতেছে। ইভেন হচ্ছে পশ্চিমবঙ্গের হচ্ছে যে অনেক লোকজন বা মহিলারা আমার হচ্ছে যে ইয়া মানে ভিডিও দেখতেছে। পশ্চিমবঙ্গ, এটা আমিও ফেস করি। আমার হারিটেড পেজ যেটা, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমার মনে হয় যে অর্ধেকই পশ্চিমবঙ্গের লোক। আচ্ছা। এবং এটা তৈরি হয়েছে কিভাবে জানো? আমার টিয়া পাখি দিয়ে। হ্যাঁ, তারা টিয়া পাখির ভিডিও গ্রাসি দেখে, মানে একটা ভিডিও মিস করে না। এমনকি তারা মেসেঞ্জারে এসে বলে যে আপা কই টিয়া পাখির নতুন ভিডিও দেন। মানে তাদের আমার মনে হয় যে তাদের আমি বোঝাতেও পারছিলাম না যে টিয়া পাখিগুলো আসলে বন্য টিয়া পাখি, আমার পালিত টিয়া পাখি না। হ্যাঁ, হ্যাঁ, তারা নিত্য নতুন টিয়া পাখির ভিডিও চায় এবং পশ্চিমবঙ্গের লোক। হ্যাঁ, আর আমি অবাক হয়ে গেছি যে ঢাকা শহরে আপা কোন এরিয়া থেকে আমি জানি না। কিন্তু ওই যে বারান্দার মধ্যে যে টিয়া পাখি এসে খাবে প্রতিদিন। হ্যাঁ। এটা আমি হচ্ছে কল্পনার মোহাম্মদপুরে বাইরে। থাকি। মোহাম্মদপুর হ্যাঁ। কিন্তু খুব প্রাউড একটা জায়গা। যদি মোহাম্মদপুরে টিয়া পাখি আছে বেঁচে? এটাই তো অবাক হলাম শুনে। টিয়া পাখি আসি, এত মজা লাগে। এবং ধরো আমার মনে হয় কি জানো, যে ওরা কত দূর থাকে এবং কত দূর থেকে ঘুরে ঘুরে এই অ্যাপার্টমেন্টেই, মানে অ্যাপার্টমেন্টের ধরো স্তূপ ঢাকা, হ্যাঁ। এই নির্দিষ্ট এই অ্যাপার্টমেন্টে খাবার দেওয়া হয়, সেটা ওরা মনে করে করে এখানেই আসে। ওই যে আপা ভাই ব্রাদার গিয়ে বলছে ওই অ্যাপার্টমেন্টে কিন্তু খাবার দেয়া হয়। চল যাই বিশাল বিষয়, বিশাল বিষয় আসলে। আর আপা কি সুন্দর ঘর বানাই দিছে ওদের জন্য। মাঝে ওদের চড়ুই পাখিরাও আসে। চড়ুই পাখি হাজারে হাজারে আসে জানো। আমার এত চাল গুলো খাই আসলে চড়ুই। আর হচ্ছে চড়ুই শালিক, কাকটা, দুটা কাক আসে মাত্র, ওরা নিয়মিত আসে। ওদের আবার চাল খাওয়ার আগ্রহ কম, ওরা পানি খেতে আসে। আচ্ছা। তো এরকম কিন্তু চড়ুই হাজারে হাজারে দেখছেন? হ্যাঁ, কাক কিন্তু অনেক কমে গেছে আপা। কাক কমে গেছে। হ্যাঁ, সুতরাং এখন কাকে নেই। হ্যাঁ, ওরা আসে। আর শত শত কবুতর, শত শত কবুতর। তাই? হ্যাঁ, এবং পালিত কবুতর না। এই যে আপার টিয়া পাখির ভিডিও। হ্যাঁ, এই যে আরে বাপ পেয়ে গেছে। হ্যাঁ, কি সুন্দর করে হচ্ছে যে খাচ্ছে। যা এটাই যে ঢাকা শহরে যে পাখি এসে বারান্দায় এসে হচ্ছে খাবে। মানে আমার বারান্দায় তো হচ্ছে চড়ুই পাখি ছাড়া জীবনে কিছু আসে নাই। তো টিয়া এবং পাখি দেখো কত নিশ্চিন্ত, একদম বারান্দার ভেতরে ঢুকে গেছে। ভিতরে কি সুন্দর। মানে নিশ্চিন্ত, ওরা একটু সেফ ফিল করে। কিন্তু আমাকে ভয় পাই ঠিকই, আমি সামনে গেলে উড়ে চলে যাবে, কিন্তু ওই নিরাপত্তা বোধটা আছে যে তারা খুব বিপদে পড়বে না। হ্যাঁ। বেশ সুন্দর এসে খেয়ে দিয়ে চলে যায়। আচ্ছা, আমি আরেকটু আপার কাছে যাই যে আপনার তো সিনেমা দেখতে খুব ভালো লাগে। হ্যাঁ, কারণ আমি হচ্ছে আমরা একদিন মানে হঠাৎ করে আরকি যে হাড়ি ট্রেনের অনেক আপুরা হচ্ছে যে একসাথে সিনেমা দেখতে গেছে হাওয়া দেখতে গেছে। হ্যাঁ, আমাদের আরো কয়েকটা সিনেমা দেখা হয়েছে একসাথে হই করতে করতে। হ্যাঁ, তখন হাওয়া দেখতে গেছিল তখন। আমি হচ্ছে যে ওই দিন আমি আউট অফ নোওয়্যার আমি হচ্ছে আমার বন্ধু রাতুল ছিল সেটা আমরা হাওয়া দেখতে গেছিলাম। এবং হাওয়া দেখতে গেছি আমরা এরকম যে প্রথম মানে প্রথম দিন প্রথম কি বলে শো ফার্স্ট ডে ফার্স্ট শো। হ্যাঁ, ফার্স্ট ডে ফার্স্ট শো আমরা দেখতে গিয়েছিলাম। এরকম টিকিট পেলে আমরা প্রায় দৌড়ঝাঁপ করি। মানে হ্যাঁ, হয় না যে একটু হই হুল্লোড় করা, সবাইকে একটু একসাথে, সবাই তো একই রকম লাইফ লিড করে, তাই না? খুবই খুবই একঘেয়ে, কিন্তু আমাদের প্রতিদিনকার কাজ কিন্তু খুব একঘেয়ে কাজ। তো সেখান থেকে একটু যদি আলাদা ভাবে সময় কাটানো যায়, যেমন গত সপ্তাহে বোধহয় আমি একটা পোস্ট দিয়েছিলাম যে বাইরে থেকে কোথাও ঘুরে আসি, মানে ঢাকার একটু বাইরে থেকে, ধারে কাছে থেকে একটা ডে ট্রিপ করা যায়। এই জিনিসগুলো আমরা করি।
হ্যাঁ, এই যে মানে একটু হাওয়া বদল আরকি। ঢাকার আশেপাশে একটু হাওয়া গেলেও বদল। হ্যাঁ, একটু হাওয়া বদল। মানে তখন মনটা রিফ্রেশ হয়ে যায়। যে আবার একটু এনার্জি পাওয়া যায় নিজের মধ্যে। যে আবার একটু কাজ করব। এনার্জি কয়দিন পাওয়া পরে যায়। আবার যাব। আরেকটা বিষয় হয় হৃদ্যতা বাড়ে। মানে একে অন্যের সাথে যে হিট রেট শুধু বিজনেস প্ল্যাটফর্ম না কিন্তু। আমরা কিন্তু একে অপরের সাথে একদম ভালোভাবে যুক্ত থাকি। হ্যাঁ, সুখে দুঃখে যে পাশে থাকার যে একটা ব্যাপার এটা রেগুলার দেখলে হচ্ছে যে গ্রুপটা রেগুলার দেখলে বা পেজটা রেগুলার দেখলে এটা বোঝা ধরো যায়। কারো কোনো প্রয়োজন হলে আমার মনে হয় ১ম এই গ্রুপে এসে জানান দেবে যে তার এই প্রয়োজনটা। কারো ব্লাড প্রয়োজন হচ্ছে, কেউ বিপদে পড়েছে হাসপাতালে, যেকোনোভাবেই হোক। আমরা কিন্তু একে অন্যের সাথে থাকি। যে এন্ড থেকে পারে সহযোগিতা করে। তো এই হৃদ্যতা তৈরি হয় কিন্তু এই যে কাছাকাছি আসার গল্পে। কাছে আসার গল্পে। তো কাছে আসাটা কতভাবে করা যায়, আমরা সেই প্ল্যান গুলো করি যে আম পুরাটাই ভার্চুয়াল মিডিয়া। কিন্তু ভার্চুয়াল মিডিয়া থেকে বাইরে এসে আমরা কতটা কাছাকাছি থাকতে পারি, এই চেষ্টাটা আমার থাকে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আর আপনার মানে কোন টাইপের বা মানে কোন জনরার সিনেমা পছন্দ? বা আগের আমাদের পুরোনো যুগের কোন সিনেমা পছন্দ কিনা? আম আমার সবই ভাল লাগে বুঝছো? এই মানে জনরা বলা খুবই কঠিন আমার। আগে যেমন কমেডি, তারপরে রোমান্টিক মুভি দেখতাম। এখনো সেগুলোই দেখতে ভাল লাগে। আবার ধরো ওইটাই আমার ভালো লাগতো বেশি। এই সময়ে কিছুই ভালো হচ্ছে না। এটা আমি কখনোই বলি না। বরং সময়ের সাথে মানে ধারণা চেঞ্জ হচ্ছে, প্রযুক্তি চেঞ্জ হচ্ছে। প্রযুক্তির সাথে, সাথে 3D, 4D যেগুলো আসছে, আমার দুর্দান্ত লাগে 3D মুভি দেখতে। আমার বাচ্চারা খুব লাইক করে। বিশেষ করে হুম? হ্যাঁ, 3D মুভিগুলো আমার খুব পছন্দ। সুতরাং আমার বাচ্চারা যখন ওদের মতো করে ওদের মুভিগুলো দেখতে যায়, খুবই ধরো অ্যাকশন মুভি দেখতে চায়, ওই মুভিগুলো ওদের হ্যাঁ, আমি ওই সময়েও কিন্তু ওদের সাথে যুক্ত হই কিংবা চেষ্টা করি। ভাল লাগে আমার। বাহ! কি চমৎকার! ওয়াও! মানে আপা সব দিকে একসাথে এত কিছু সামলায়। এইটা দেখেই আমি একটা মানসিক এনার্জি পাচ্ছি যে এটা সম্ভব তাহলে। না, হ্যাঁ, না অরণি, আমি ১ম এই বলেছি যে আমি খুবই পজিটিভ দিকটা মানে চেষ্টা করি। সুতরাং যেটা চলছে সেটার মধ্যেই অনেক ভালো কিছু আছে। সেই ভালোটা খুঁজে নিতে চেষ্টা করি। মানে অ্যাডাপ্টেশনটা ভালো আমার মনে হয়। হুম। আমার হচ্ছে যে আমি আমার বেদের মেয়ে জ্যোৎস্না আমার খুব ভাল লাগে দেখতে। আগের ধরো ধরো আগের যেগুলো ছিল তখন তো অনেক প্রযুক্তিও ছিল না। না, আগের অনেক ডান্স নিয়ে আমরা চিন্তা করি না? হ্যাঁ, মানে হাসাহাসি করি না? হ্যাঁ, আসলে হাসির কিছু দেখি না আমি বুঝছো? যে তখনকার মানুষ ওটাকেই মানিয়ে নিয়েছে। এক্সাক্টলি। ওটাকেই ঠিক ছিল। আস্তে, আস্তে ধরো ঘরানা চেঞ্জ হচ্ছে। আস্তে, আস্তে অনেক কিছু আমরা সুযোগ সুবিধাগুলো পাচ্ছি। আমরা কোরিওগ্রাফার ভালো, ভালো পাচ্ছি। তখন তো আমাদের ডেভেলপ হবেই। তো সব ঠিক আছে। ওই সময় ঠিক ছিল। এখন যেগুলো হচ্ছে, ভালো হচ্ছে। সামনে যেগুলো হবে হয়তো আরো ভালো হবে। আরো ভালোগুলো দেখার জন্য ওয়েট করি। না আমার বেদের মেয়ে জ্যোৎস্না হচ্ছে যে এটা আমি বড় হয়ে যখন দেখছি কোভিডের সময় হচ্ছে আমার নানু তার ছোট্ট মোবাইলে সে হচ্ছে বেদের মেয়ে জ্যোৎস্না দেখতো। তো আমি মানে ও এতবার করে দেখি আমি বিরক্ত হই। আমি বলছি আমিও একটু দেখতে চাই আসলে কেমন? তার পরে কতটা আমি পছন্দ বলো? হ্যাঁ, পরে আমি দেখলাম I was like হ্যাঁ, ওই টাইমে এই সিনেমা বানাইছে। এটা হ্যাঁ। ব্রিলিয়ান্ট। একদম, একদম। তো তারপরেও অনেক কিছু নিয়ে হাসাহাসি করবে। কিন্তু আমরা হ্যাঁ, প্রযুক্তির ফারাকটা বুঝি না। ওই সময়কার ইকুইপমেন্টস গুলো আর এখনকার ইকুইপমেন্টস হ্যাঁ, এক না তো। তো সব আবার ধরো ওই যে কোরিওগ্রাফির কথাই বললাম। এখন কত প্রশিক্ষিত কোরিওগ্রাফার কত! তখন হয়তো এলেবেলে দিয়ে চালিয়ে দিয়েছে। কিন্তু তার মানে যে আমরা নাকচ করে দেব সেটাকে, এই নাকচটা আমরা না করি। মানে যখনকার যোগ্যতা তখনকার যোগ্যতা দিয়ে আমরা মূল্যায়ন করি। এটা হচ্ছে বিষয়। আমার হচ্ছে এই যে নাচের কথা থেকে ওই যে কোন সিনেমার নামটা মনে করতে পারছি না।
কিন্তু যে রুবেলের একটা সিনেমা আছে না, যেটা তো কারাতে করে, বজ্রমুষ্টি না, আরেকটা মনে হয়, যে নায়িকার বিয়ের আসরে ও নায়িকা হচ্ছে এরকম বলতে থাকে আর ও কারাতে করতে করতে ভিলেনদেরকে পিটায়, হ্যাঁ, ক্লাসিক্যাল বিটের সাথে। তো এই যে এগুলোও কিন্তু ইনোভেশন ওরকম সময়, হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ ভাই, মানে it was fun. এখন আমরা যত মানে আমরা আমরা সিনেমা যা দেখি সহজভাবে নিতে পারবো, ওই জিনিসগুলো সহজভাবে নিতে পারবো। এখনকার প্রজন্ম যারা মোবাইল হাতে নিয়ে জন্মগ্রহণ করেছে, তারা কোনোভাবে ওটাকে মেনে নিতে পারবে না, মানে বরং হাসাহাসি অন্তমক ওইখান থেকে কিন্তু আসছে। আসলে এই যে ফারাকটা তো ধরতে হবে, যে আমার প্রযুক্তি কতটা তখন ছিল আর কতটা এখন অ্যাভেলেবেল, এই জিনিসটার ফারাকটা তো বুঝতে হবে। হ্যাঁ, সেটা সত্যি। কিন্তু মানে প্রযুক্তির এত উন্নয়নেও আমি ওই যে মানে এত কাজ করতেছে মানে আমাদের বাংলা মিডিয়া ইন্ডাস্ট্রি, কিন্তু এখন ওই যে আগের মানে সিনেমাগুলো দেখতে যেরকম থ্রিল পাওয়া যায়, যে একটা আনন্দ পাওয়া যায়, এখন ওটা আমি পাই না কোনো একটা কারণে, ওই দিকে আর না যায়। আমার বাংলা সিনেমা আরেকটা পছন্দ আছে, সেটা হচ্ছে হঠাৎ বৃষ্টি, ভারতীয় বাংলার হচ্ছে বাংলাদেশ যৌথ প্রযোজনায়। এটা ছোটবেলায় দেখছি, তারপর বড় হয়ে আবার দেখছি, মানে চমৎকার একটা সিনেমা। এখন দেখো, আমার মনে হয় কি, প্রযুক্তির সাথে সাথে গল্পের ডেপথ কমে গেছে। হ্যাঁ, ধরো প্রযুক্তি অনেক কিছু দিয়েছে, কিন্তু ওই যে গল্পটা কেড়ে নিয়েছে। হয়তো গল্পের মধ্যে আমরা নিজেকে পাই না, গল্পের সাথে তো আমরা সবসময় নিজেকে রিলেট করার চেষ্টা করি না। ধরো গল্পের কোনো নায়ক, আমরা তখন ভেবে নিই নায়ক কিন্তু আমার প্রেমিক, তাই না? সেভাবে কিন্তু আমরা চেষ্টা করি। কিংবা যে নায়িকা, তার মতো করে সাজসজ্জার ব্যাপারটা আমরা কিন্তু চেষ্টা করি। যুগে যুগে বলিউড বলো, ঢালিউড বলো, টলিউড বলো, আমরা কিন্তু ফ্যাশন সেন্স কিন্তু গ্রোই করেছে এই নায়িকাদের মাধ্যমে, মডেলদের মাধ্যমে গ্রো করেছে। অবশ্যই নির্দ্বিধায়। হ্যাঁ, তো সেইটাকে আমরা রিলেট করে ফেলি, নিজেদের মতো করে ফেলি। তো আমার মনে হয় যে আগের যে গল্পের সেন্সিটিভিটি, যে ডেপথ, যে রোমান্টিসিজম, সেটা অনেকটাই বোধহয় এখন ওই যে চাপা পড়ে গেছে প্রযুক্তির কাছে। হ্যাঁ, তো প্রযুক্তির ব্যবহার ধরতে পারতেছে না, স্পেশালি এত বেশি আমরা দেখানোর চেষ্টা করছি এখন, যে প্রযুক্তি কতটা এখন বাড়াবাড়ি করছে, ওটা দেখাতে যে আমরা গল্পটাকে মাত্রাহীন নামিয়ে ফেলছি। এটা হতে পারে যে আমার লেভেলে যাচ্ছে না, মার্সির লেভেলে যাচ্ছে না, এটা হয়তো আরেকজন পছন্দ করছে। কিন্তু আমাদের ধর্মটা হয়তো তা না। আমার যেটা হয় কি, আমার মনে হয় আমরা অনেক দেখে ফেলছি। আপনি যেমন কথার কথা আমরা বলতেছি, সেই ফ্যাক্স টেলিগ্রামের টাইম থেকে, চিঠির টাইম থেকে আপনি এখন টাইম, হ্যাঁ, যদি ইয়াং টাইমটা থেকে যদি আমরা বলি, অনুধাবন করা শুরু করি সবকিছুকে, তো আমরা না অনেক কিছু দেখে এক্সপিরিয়েন্স করে ফেলছি। তো এখন আমাদেরকে অবাক করাটা অনেক চ্যালেঞ্জিং, অনেক কঠিন। শুধু টেকনোলজি দিয়ে কিন্তু অবাক যেরকম করা যায় না, শুধু গল্প দিয়েও যেরকম অবাক সেরকম এখন করাটা সম্ভব হচ্ছে না। তো সবকিছুকে ব্লেন্ড যে করতে পারছে, সেই আসলে হলে দর্শককে ধরে রাখতে পারতেছে। আর আমাদের এখানে তো আসলে মানে ফিল্ম ইন্ডাস্ট্রি মানে অনেকভাবে অনেক স্ট্রাগল করছে, এখন অনেক পরিবর্তন আসছে। তো আমরা দেখি সামনে কি হয়, আমরা অলওয়েজ হোপ করতে পারি। হ্যাঁ, আমরা অলওয়েজ হোপ। আবার আমাদের এক্সপেকটেশনটা এত হাই হয়ে গেছে যে আমাদের মানে কি বলে, আমাদের তুষ্ট করা কঠিন হয়ে গেছে সমাজ। হ্যাঁ, তা একটা কথা। আপা, আপনি হচ্ছে যে আপনি তো মার্লিন মনরোর হচ্ছে যে একটা তাই না, টপ করে পরে আছেন। আপনার পছন্দের নায়িকা? হ্যাঁ, আপনার পছন্দের নায়িকা কি? আপনার কি পছন্দের নায়িকা? পছন্দের নায়িকা আমি জানি না, তবে লাইফস্টাইলটা তার পছন্দ, তার লাইফস্টাইলটা আমার পছন্দ। আচ্ছা। হ্যাঁ, আমরা লাইভের একদম শেষ পর্যায়ে চলে আসছি, মানে আমাদের পডকাস্টের একদম শেষ পর্যায়ে চলে আসছি। হ্যাঁ, সুন্দর সময়, আনন্দের সময়, আড্ডার সময় কাটলো। মার্সি আমাকে ডাকার জন্য আমি কৃতজ্ঞ, ভালো লেগেছে। হ্যাঁ, এখন অরণি, আপনাকে কয়েকটা আমরা হচ্ছে গতানুগতিক কিছু কোয়েশ্চেন করি। অরণি করবে কিছু, আমি করব কিছু। অরণি আগে শুরু করবে। আচ্ছা, ওকে। সো প্রথম প্রশ্ন হচ্ছে, যেহেতু আমরা মুভি নিয়ে কথা বলছিলাম, আবার আপনি 3D দেখতে পছন্দ করেন, সুপার হিরো মুভিজ পছন্দ করেন,
তো আপনাকে যদি বলা হয় যে আপনার একটা সুপার পাওয়ার হবে, হ্যাঁ? তাহলে সেটা কি এবং কেন? মানে আপনি চুজ করতে পারবেন যে আমার এই সুপার পাওয়ারটা থাকবে। মানে একদম ওরকম মানে ফ্যান্টাসি হিসেবে চিন্তা করে বলেন। সুপার পাওয়ার থাকবে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আমরা ছোটবেলায় বিটিভিতে, আমাদের সময়ের কথা বলছি, বিটিভিতে অনেকগুলো ইংলিশ সিরিজের ডাবিং করে প্রচার হতো। তার মধ্যে অসীন নামের একটা ছিল। হ্যাঁ, আমি দেখছি। হ্যাঁ, অসীনের অনেক পাওয়ার ছিল। অসীন ধরো এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে পারত। হ্যাঁ, তো ছোটবেলায় আমার ভীষণ রকম পছন্দ ছিল এটা, এবং আমি চাইতাম যে অসীন হতে। এবং অসীন হলে অত কি, আমি ওই যে অনেক পেছনে চলে গেলাম, পেছনের স্মৃতিগুলো মানে পেছনের সময়টাতে যেতে পারছি, ভবিষ্যতের সময়টাতে যেতে পারছি, এইটা আমার ভীষণ ফ্যান্টাসি। এটা কি একটা ইনফরমেশন আর টাইম ট্রাভেল? হ্যাঁ, টাইম ট্রাভেল। হ্যাঁ, টাইম ট্রাভেল। হ্যাঁ, টাইম ট্রাভেল, যেহেতু পাস্ট হ্যাঁ, প্রেজেন্ট দুইটাতেই উনি যেতে যাচ্ছেন, তো ইয়েস। ওকে, নেক্সট কোয়েশ্চেন। ওকে, নেক্সট কোয়েশ্চেন জানি কি করি। আমি তো মানে খুশি হয়ে গেছি শুনে, মানে সেই চাইল্ডহুডে ফিরে গেছি ছোটবেলা। আমার ম্যাকগাইভারের কথা মনে পড়তেছে এখন। চাইল্ডহুড ক্রাশ, এক্স্যাক্টলি, মানে ইভেন ছোট বয়সে চাইল্ডহুড ক্রাশ। ছোট বয়সী মানে ন্যাংটা বয়সে। ভীষণ একদম। হ্যাঁ, অলরেডি কুইক। ও আচ্ছা, আপনার বিগত 7 দিনের কথা চিন্তা করে যদি আপনার নিজের মেন্টাল হেলথকে 0 থেকে 10 এ একটা রেটিং দিতে বলা হয়, তাহলে আপনি কত দিবেন? 9। বাহ! আমার হাতে ফোন আজকে, আমি ক্ল্যাপ করতে পারছি না। ইয়েস, নাইন। আমি ভীষণ নিজেকে হিল করতে পারি, নিজেকে ভালো রাখতে পারি। ইয়েস, হ্যাঁ, এটা আমাদের সবার মধ্যে থাকে না, আমরা পারি না এটা। হ্যাঁ, ধরো আমি বুঝতে পারছি যে মার্সি আমার নামে কটু কথা বলছে, কিংবা মার্সি আমার নামে কটু কথা লিখছে। আমি টের পাচ্ছি, আমি দেখছি, কিন্তু আমি মার্সিকে কিছু বলবো না। মার্সি যখন আমার সামনে এসে কথা বলছে, আমি মার্সিকে সুন্দর করে একটা হাত দিব। শুধু আমি জেনে রাখলাম যে মার্সি এই কথাটা বলতে পারে। ইয়েস, আমি মার্সিকে কিচ্ছু বলবো না, কিচ্ছু বলবো না। মার্সির সাথে শিখলাম। হ্যাঁ, মার্সির সাথে আমার সমস্ত কার্যক্রম চলবে, কিন্তু আমার মাথায় একটা ধারণা থেকে যাবে মার্সি সম্বন্ধে, যে মার্সি এই কথাটা বলতে পারে। হ্যাঁ, কিন্তু মার্সির সাথে স্বাভাবিক সবকিছু চলবে। এটা হচ্ছে আমি। অ্যান্ড অরণি, তুমি এটা খেয়াল করছো কিনা, মানে আপুকে দেখলে, মানে আপাকে দেখলে মনে হয় না যে আপার মধ্যে একটা চার্মিংনেস হচ্ছে, যে মনে হয় যে মানে সামনাসামনি দেখলে আপাকে জড়াই ধরি, আপার হচ্ছে এরকম একটা ভাইব আছে, একটা অরা। এটা আমার মনে হয় পজিটিভিটি। হ্যাঁ, হ্যাঁ, এটা একটা কথা বলবো কিনা, বাট বলি, ফেসবুক লাইভে আছে, অনেকে শুনবে। হ্যাঁ, আপনার বয়সী আমার একটা কাজিন ছিল, শি ইজ নট উইথ আস এনিমোর। তো আপনাকে যখন দেখছি বা আপনার এই কাজ করা বা এইসব দেখে আমার তার কথা মনে পড়তেছে খালি বারবার, যে আমার বোনটাও আসলে এরকমই একটা খুব কর্মক্ষেত্রে চঞ্চল একটা মানুষ ছিল। তো ভাল লাগে আসলে এই ধরনের মানুষজন যারা আপনারা কাজ করে যাচ্ছেন, আপনারা আমাদের অনুপ্রেরণা, একই সাথে হচ্ছে স্ট্রেংথও বলবো, যে আমাদের কাছে একটা এক্সাম্পল সেট করে যাচ্ছেন যে আমরা এখন করতে পারতেছি, কিছু একটা চিন্তা করতে পারতেছি একটা প্রপার ওয়েতে, মানে যেন তেন গাইডিং করা না, একদম প্রপার ওয়েতে লিগ্যাল জায়গা থেকে শুরু করে গোড়া থেকে, যেটা বারবার বলে আসছে আমাদেরকে আজকে। তো এইভাবে তো আসলে নিজের প্যারেন্টও অনেক সময় গাইড করতে পারে না। সো না, আসলে এটা অনেক ইন্সপায়ারিং। প্যারেন্টের কথা বাচ্চারা শোনে না। শুনো, প্যারেন্ট চেষ্টা করে, কিন্তু প্যারেন্টের কথা বাচ্চারা শোনে না, টেকেন ফর গ্রান্টেড ভেবে নেয়। কিন্তু যখন কোনো প্রফেশনাল ব্যক্তি কথা বলে, ধরো ডাক্তার, ওই একই কথা বাবা মা বলছে, বাচ্চারা শুনবে না। যদি ওই একই কথা ডাক্তার বলে, বাচ্চারা শুনে। সুতরাং এখানে ব্যাপার আছে, এখানে বাচ্চার উপরেও ভিত্তি করে অনেক কিছু, ভিত্তি করে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এখন আমি আমারও কিছু প্রশ্ন আছে, আমি এগুলো করি। আপনার পছন্দের, মানে আপনার প্রিয় খাবার কি? সেটা হচ্ছে টং দোকানের চা হতে পারে, কোনো একটা ক্যাফের ডেজার্ট হতে পারে, বা অন্য কোনো ডিশ হতে পারে, যে আপনার পছন্দের মানে খাবার কি আসলে? আচ্ছা,
একদম প্রতিদিনকার খাবারের কথা বলি, আমি মাছ খুব পছন্দ করি এবং মাছের মধ্যে ছোট ছোট মাছ, ছোট ছোট ধরো এই মলা মাছ চচ্চড়ি, এই ট্যাংরা মাছ কিংবা এই পুঁটি মাছ, এই হ্যাঁ। আর আমাদের রাজশাহী অঞ্চল, রাজশাহী নাটোর অঞ্চলে করে কি এই চচ্চড়ি ফচ্চড়ি করার সময় বিভিন্ন সবজি টবজি যুক্ত করে। ধরো শিং মাছ রান্না করছে, শিং মাছের মধ্যে ছিলে আলু একটু ইয়ে করে আলু বেগুন বাকনা ঝোল হবে, হ্যাঁ। কিংবা আয়ের মাছ রান্না হচ্ছে, বল মাছ রান্না হচ্ছে, বল মাছের মধ্যে বেগুন আর আলু দিয়ে মাছটা টমেটো হবে। তো কিছু কিছু ব্যাপার আছে, এই জিনিসগুলো ভীষণ প্রতিদিনকার খাবার এটা আমার। আর যদি বলো যে ভীষণ মুখরোচক করে খাবার কি পছন্দ করি, সেটা হচ্ছে ডাল, আলু ভর্তা, এই জিনিসগুলো খুব মুখরোচক খাবার আমার কাছে। যদিও আমার বাসায় ডালের এখনকার প্রচলন এত কম, আমার বাসায় কেউ খায় না, জন্য দেখা যায় যে ডালটা রান্নাই করে না। কিন্তু আমার ছোটবেলাকার উল্লেখযোগ্য সুস্বাদু খাবারের মধ্যে একটা ছিল ডাল আর আলু ভর্তা। আর মাছ তো আছেই প্রতিদিনকার খাবার। আর একটা জিনিস খুব পছন্দ, সেটা হচ্ছে পান্তা ভাত আর গরুর মাংস ভুনা। ওকে, ঠিক আছে। গরুর মাংস ভুনা অসাধারণ। আপনার সাথে অনেক কিছু মিলে যাইতেছে। আমি বাংলাদেশে কেন যেতে চাই জানে? এই যে মাছ, ছোট মাছ থেকে শুরু করে বড় মাছ থেকে শুরু করে, আমি এখানে ফ্রোজেন যাই পাচ্ছি না কেন, মানে টেস্ট নাই, আমি পাচ্ছি না ওই টেস্ট, আমি ওই স্বাদ পাই না। তো আমার 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 কান্না পাই আর কি এগুলোর জন্য। আচ্ছা, তুমি মানে ইলিশ খাও, তুমি আর কি মাছের দুঃখে থাকবে, তো কে থাকবে? আচ্ছা, আমার নেক্সট কোয়েশ্চেন, আপনার ফেভারিট কুক কে? সেটা মানে যে কেউ হতে পারে, যার রান্না আপনি বারবার খেতে চান বা বারবার খেতে পারবেন। এটা আমার ফ্যামিলির মেম্বারদের, যেমন আমার মা, আমার শাশুড়ি। আচ্ছা, শাশুড়ি, আমার মা, আমার শাশুড়ি অসাধারণ রান্না করতাম, শাশুড়ি এখন নাই। এবং আমার ফ্যামিলি মেম্বারদের মধ্যে আমার চাচি, হ্যাঁ, আমার একটা চাচি আছে, সাধনা চাচি, খুব ভালো রান্না করে। এবং আমার প্রত্যেকটা ফুপু অসাধারণ রান্না। তো একটা মানুষের কথা বললে আসলে খুব কঠিন। আমার মা অসাধারণ রাঁধুনি। আমার মা যখনই ঢাকায় আমার বাসায় আসেন, তখন আমরা একদম মানে স্বর্গ, আসলে বেস্ট পেয়ে যাই। ওই দিন ওই পুরা সময়টা আমাদের খুব ভালো কাটে শুধু খাবারের জন্য। ওয়াও, ওয়াও, আচ্ছা। আর আপনার বাংলাদেশের হচ্ছে যে পছন্দের রেস্টুরেন্ট, বা যদি বিদেশেও থাকে যে পছন্দের কোনো রেস্টুরেন্ট যে আপনি ওই জায়গায় আরেকবার গিয়ে খেতে চান, সেটা হচ্ছে টং দোকানও হইতে পারে, হোটেলও হইতে পারে, মানে যে কোনো কিছু হতে পারে, যে আপনি ওই দোকানের খাবারটা আরেকবার মুখে নিতে চান। রেস্টুরেন্টে খাবার আমার বাচ্চারা খুব পছন্দ করে, জন্যই আমার যেতে হয়। হ্যাঁ, নইলে আমার মনে হচ্ছে না যে কোনো রেস্টুরেন্টের প্রতি আমার খুব আকর্ষণ আছে। হ্যাঁ, নাই। আচ্ছা, সেটা হচ্ছে মানে এটা কিন্তু যে ক্যান্টিনও হইতে পারে, বা হইতে ট্রাভেল করেন অনেক বাংলাদেশ, যে এখানে খাইছেন এটা ভাল লাগছে, বা একটা মিষ্টি হইতে পারে, যে ওই দোকানের পরিষ্কার খুব মজা। আচ্ছা, এটা ধরো আমি একটা স্যুপের কথা বলি। হ্যাঁ, নর্মাল টমিয়াম স্যুপ ঢাকাতেও হয়, কিন্তু থাইল্যান্ডে যে টমিয়াম স্যুপ, সেটা ওরা বাংলাদেশি কখনোই করতে পারে না। সুতরাং আমার মনে হয় টমিয়াম স্যুপটা খেতে হলে তাকে থাইল্যান্ডে যেয়েই খেতে হবে। এটা আমি মিস করি ঢাকাতে টমিয়াম স্যুপ ওরা নামে সেই অর্থে নেই, কাজের ক্ষেত্রে একদমই না। আচ্ছা, আচ্ছা, তো এটা আমি মিস করি, কারণ ওই স্যুপটা আমার খুব পছন্দ। এটা খেতে হলে আমাকে আবার থাইল্যান্ডে যেতে। আচ্ছা, বাহ। আর একটু আগে আপনি বললেন যে আপনার মাও খুব ভালো রান্না করে। আসলে আপনার মার হচ্ছে যে হাতের কোন কোন জিনিসটা আপনার খুব পছন্দের? অসংখ্য উৎস, প্রত্যেকটা রান্না, মানে প্রতিদিনকার রান্না, তারপরে ধরো মুখরোচক রান্না কিংবা রিচ ফুড, তারপরে আচার, কোনোটা বাদ দেওয়ার মতো না। প্রত্যেকটা জিনিস তার খুব ভালো, খুব ভালো। হয়তো প্রত্যেকটা মানুষের কাছেই তার মায়ের রান্না ভালো, এই অর্থও হতে পারে। কিন্তু আমার কাছে আমার মায়ের রান্না ভালো না, আমার কাছে মনে হয় যে আমি আমার মায়ের থেকে ভালো রাঁধতে পারি। তাহলে আমার মায়ের ব্যাপার আছে। আবার আমি একটা কথা সবসময় বলি, ধরো একই রান্নাঘর ইউজ হচ্ছে, একই মশলা ইউজ হচ্ছে, তারপরেও আমার মায়ের রান্না একরকম, আমার রান্না একরকম।
একই জিনিস, এটা হয়, বুঝছো? এটা ধরো, হবে। মানে অন্য জিনিস আমারটা ওই লেভেলে যেতেই পারে না। সুতরাং ব্যাপার আছে, অনেক কিছু হাতের ব্যাপার থাকে, সিলসিলা, হাতের সিলসিলা কিছু একটা থাকে। মানে একই জিনিস আমরা দুজনই ব্যবহার করছি। এই জিনিসটা আমি খেয়াল করছি আমার নানুর ক্ষেত্রে। আমার নানু হচ্ছে কিছুই দিচ্ছে না, আদা রসুন বাটা একটুখানি পেঁয়াজ লবণ হলুদ দিয়ে জাস্ট মাখিয়ে তুলে দিল, রান্না করতেছে, কিন্তু খেতে খুব মজা। আমার মাকেও দেখতাম, আমার শাশুড়িকেও দেখতাম, কি সব মাখায় মাথায় দিয়ে জাস্ট একটু হাত ধোয়া পানি দিয়ে দিল, মানে কি এর থেকে ভালো চচ্চড়ি আর হয় না। ভালো আর চচ্চড়ি আর হয় বুঝছো? আর আমরা কত পলিশ মলিশ করে, কত অ্যারেঞ্জমেন্ট করে, কিছু করে ওই পর্যায়ে যেতেই পারি না। এগুলা হয়, এগুলো আমাদের নিত্য জীবনের কাহিনী। আচ্ছা, আর আপনার তো নিজেরও রান্না করতে ভালো লাগে? রান্না করতে ভালো লাগে, কিন্তু খুব বেশি যে করি তা না, কিন্তু রান্না করতে পছন্দ করি, এবং যেটা করি সেটা মন লাগিয়ে করি, এটা হচ্ছে বিষয়। আচ্ছা, এরকম কোনো মানে খাবার আছে যেটা আপনার মানে ছেলে এবং মেয়ে, আপনার ছেলে মেয়ের খুব পছন্দ, এটা আপনি ওদের জন্য খুব বানিয়ে দেন? এটা কি হতে পারে? প্রশংসা একটু কম শুনেছি, বুঝছো, মনে আসছে না। আচ্ছা, আমি ওই যে চিকেন বল টল করি, এটা আমার বাচ্চারা খুব পছন্দ করে, খুব স্পাইসি করে করি। আচ্ছা, এটা পছন্দ করে। আমি আচার করি, আচারগুলো আবার পছন্দ করে। আচ্ছা, আবার আমার করতে আবার ভালো লাগে, ধরো রেগুলার প্রতিদিনের কাজ, প্রতিদিন বাঁচার জন্য যে রান্না, এই রান্নাগুলো আমার করতে ভালো লাগে না। প্রতিদিন আমার রান্না ঘরে জ্ঞান করতে ভালো লাগে না। আমি মাঝে মাঝে রান্না করি, সেটা আমি খুব মন লাগে। এর মধ্যে হচ্ছে আচারটা কেন জানি আমাকে খুব টানে। আমি প্রচুর আচার করতে পছন্দ করি। জলপাই সিজন এখন আপু। হ্যাঁ, জলপাই আচার করে ফেলেছি, এবং এই আচারগুলো ডিব্বা করে করে মানুষকে খাওয়াতেও পছন্দ করি, বুঝছো, এরকম। আচ্ছা, আর কি জানি বললে, ভাইয়া কি রান্না করতে পারে? ভীষণ ভীষণ আমার চেয়ে ভালো রান্না সে করে। এবং এবং তার কার্যক্রম ঢাকার বাইরে, তো ঢাকায় আসলে সে ম্যাক্সিমাম সময় রান্না করে। ওনার বেস্ট আইটেম কি, মানে কোনটা সবচেয়ে মজা লাগে আপনার খেতে? ওনার বেস্ট আইটেম বোয়াল মাছ রান্না। বোয়াল মাছ রান্নাটা অসাধারণ করে সে। তারপরে গরু ভুনাটা করে, হাঁস ভুনা করে। আর প্রতিদিনের যে মাছের রান্নাগুলো কম্বিনেশন, এই মাছের সাথে এই সবজি ভালো যায়, এটা এই সেন্স তার খুব ভালো। ওনার দেশের বাড়ি কোথায়? ভাইয়ার দেশের বাড়ি নাটোরে। এই জন্য ফুড হ্যাবিট কাছাকাছি, ফুড হ্যাবিট একই রকম, কালচার একরকম, খুব মিলে যায় এই জিনিসটা। মানে এত ভাইয়ার হাতের এই যে এই রান্নাগুলো শুনে মানে আমার মনে হচ্ছে এই একটু যদি খাইতে পারতাম। আমি তো বাংলাদেশের মানে রান্না বান্নার যে টেস্ট, ভালো রান্না করে, ভালো রান্না করে। সে যখন সে পঞ্চগড়ে থাকে বেশি, তো পঞ্চগড়ে সে নিজেই রান্না বান্না করে খায়, মাঝে মাঝে রান্নার সুবিধা দেয়, রান্না করেছে সে ছবি আবার দিল। ভালো রান্না করে। ওর হচ্ছে আমার যেমন একটু অনীহা, প্রতিদিনের রান্নার প্রতি অনীহা, তার আবার এই অনীহাটা কম, সে রান্না করতে পছন্দ করে। আচ্ছা, আমাদের 2 মিনিটের মতো সময় আছে। আপনার 2001 সাল থেকে এই যে 2024 সাল পর্যন্ত এত বছর ধরে একটা মানুষের সাথে সংসার করতেছেন, মানে প্রেম থেকে শুরু করে বিয়ে, এখন বাচ্চা কাচ্চা বড় হয়ে যাচ্ছে, তো আপনাদের এই সম্পর্কটা ভালো রাখার আসলে মানে মূলটা কি, মন্ত্র বা মূল মন্ত্র কি, বা আমরা নতুন প্রজন্মে যারা আছি, আমরা ভবিষ্যতে যারা সংসার করবো, সংসার থেকে আপনি কি টোটকাটা দিতে চান? টোটকা বলে আসলে কিছু নাই, প্রতিদিনের হিসাব, প্রতিদিনের বোঝাপড়াটা আসলে একদমই নিজেদের মধ্যে। বোঝাপড়াটা খুবই জরুরি, বোঝাপড়াটা থাকলে সব ঠিক। এবং বোঝাপড়ার যে হেরফের হবে না তা কিন্তু না, হেরফের হবে, কিন্তু ওই যে মানে তাকে কি বলবো, এটাকে প্রাধান্য দেওয়ার জায়গাটা মাথায় রাখতে হবে। তুমি তোমারটা ঠিক রেখে তাকেও প্রাধান্য দিবাম, কারণ এটা সবসময় মাথায় রাখতে হবে যে যুগল জীবন, দুই ফ্যামিলি থেকে যেহেতু আসা, একই রকম তো হবে না, কিন্তু মানিয়ে চলার অভ্যাসটা যদি তৈরি হয় তাহলে অভ্যাসটাই থেকে যায়। মানে অভ্যাসটা তৈরির কথা কিন্তু আমি বলছি, অভ্যাসটা যদি তুমি প্রথমেই তৈরি করে ফেলতে পারো
তাহলে অভ্যাসটা থেকে যায়। কারণ প্রথমে মাথায় রাখতে হবে দুজন দুই ফ্যামিলির তুমুল পার্থক্য থাকবে। হ্যাঁ, বলে না, তোমার তুমুল পার্থক্য থাকবে, কালচারের পার্থক্য থাকবে, তুমি অনেক কিছু পছন্দ হবে না, তোমারও অনেক কিছু তার পছন্দ হবে না, মানিয়ে চলা আসলে আর কিছু না। আচ্ছা, আমার মনে হয় কি এটাকে আমরা এইভাবে আমাদের প্রজন্মের মানুষজন এইভাবেই করেছি যে একসাথে থাকতে হবে যেহেতু মানিয়ে চলা আর বোঝানোর চেষ্টা করো, না বুঝলেও অসুবিধা নাই, কারো যেন ক্ষতির কারণ না হই, বাস। ঠিক। আমরা আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি, আমাদের হচ্ছে যে আমাদের এখন বিদায় নিতেই হবে, মানে চলে যেতেই হবে আমাদের। ভীষণ ভালো একটা আড্ডা হলো, প্রায় 2 ঘন্টা। হ্যাঁ, অনেক ধন্যবাদ আপা, মানে অনেক এত সময়। আরাম লাগলো কথা বলে অনেক আপনার thank সাথে। you. যে এই আমি ভালো ভয় লাগলো। পাইতেছিলাম যে সিনিয়র আজকে- মানুষের সাথে কথা বলবো কি হবে আজকে। আরে সিনিয়রিটি না না আপা, আপা হচ্ছে যে আপা সিনিয়র না, এজ ডাজন্ট ম্যাটার, আমরা সব এক, আমরা সব এক। হ্যাঁ, একদম। তুমি আপাকে সামনাসামনি দেখলে আরো এটা ধরো আমাকে যদি বেঁচে থাকি ওই পর্যন্ত, ধরো 80 বছর হ্যাঁ। বয়সেও তুমি এরকমই দেখবা আমাকে, হ্যাঁ, ইনশাআল্লাহ। ইয়েস, যদি বেঁচে ইনশাআল্লাহ। থাকি। হ্যাঁ, ঠিক আছে, গুড নাইট, বাই। Good night. Good night সবাইকে।